নিখিলের কোয়েশ্চেন হচ্ছে স্যার এমএস ওয়ার্ডে কোয়েশ্চেন করা যাবে কি না? না, কোয়েশ্চেন হাতে কলমে করে আপনারা জমা দিবেন, ওয়ার্ড ফাইলে না। আপনারা খাতায় করবেন, খাতায় করে সেটাকে পিডিএফ হিসেবে সেভ করবেন, সেভ করে তারপর হচ্ছে কি আপনারা সাবমিট করবেন। আচ্ছা, সো আমরা আমাদের যে বিএনবিসি যেটা ছিল সেখানে আমরা উইন্ডলোডটা যেখানে শেষ করেছিলাম এরপর থেকে যদি আমরা শুরু করি, আপনাদেরকে অলরেডি আমি আপনাদের দুইটা কপি আপনাদেরকে যেটা কিনা ইয়েতে পাওয়া যায় অনলাইনে ছিল, সেই দুইটা কপি আমি আপনাদেরকে দিয়েছি। সো এটার মধ্যে একটা যেটার হচ্ছে গিয়ে নাম্বারটা হচ্ছে 2006.06.02, এই ফাইলটাতে আমরা যদি আসি, ফাইলের মধ্যে আমাদের 16 নম্বর যে পেজটা আছে পিডিএফ এর যে পেজটা, সেই পিডিএফ পেজে 16 নম্বর পেজ থেকে আমাদের শুরু হচ্ছে বেসিক্যালি আর্থকোয়েক লোড। এখন একটা সমস্যা ছিল স্যার। নোয়াম্মার, হ্যাঁ বলেন কি সমস্যা? স্যার ওই যে স্যার ইনক্লাইন ছাদের বেলায় সেটা কিভাবে বাই করে স্যার ওটা বুঝতেছি না স্যার। ইনক্লাইন ছাদের বেলায় থিটা কিভাবে বের করে বুঝতেছেন না? যেমন একটা এক্সাম্পল আমাকে দেখান, আপনি কোন জায়গাটা বুঝতেছেন না? ওই যে স্যার রুফটপের বেলায় যে স্যার থিটা বাই করে না 0 ডিগ্রি 10 ডিগ্রি, তারপর ওইভাবে স্যার ইয়ার মান বাই করে না, ওইখানে স্যার থিটাটা কিভাবে যে আসে ওটা বুঝতেছি না। জি স্যার আচ্ছা, এখানে আপনার স্যার। একটা বিল্ডিং এর যদি ছাদটা যদি এরকম হয়, রুফটা এরকম হয়, দেখা গেল যে এখানে মনে করেন একটা ট্রাস দিয়ে হয়েছে, ট্রাস দিয়ে একটা রুফ ড্র করা হয়েছে। সে মনে করেন আমরা যদি ড্রয়িং বোর্ডে যাই, এটা একটা আমাদের ড্রয়িং বিল্ডিং, যে বিল্ডিং এর মনে করেন যে ছাদটা হচ্ছে গিয়ে আমাদের এরকম ভাবে একটা সিম্পল ট্রাস দেওয়া আছে। এরকম একটা সিম্পল ট্রাস দিয়ে ছাদটা করা হয়েছে। এখন এই যে ছাদটা, ছাদের আপনার হচ্ছে গিয়ে স্লোপ দরকার, দ্যাট মিন্স আপনার বেসিক্যালি দরকার হচ্ছে গিয়ে এই থিটার ভ্যালুটা। এই থিটাটা আপনি বের করতে হলে আপনার কি লাগবে? আপনার দরকার হচ্ছে গিয়ে এই যে ইনক্লাইন্ড লাইন, এই ইনক্লাইন্ড লাইনের আপনি যদি হরাইজন্টাল লেংথটা যদি জানেন, আপনি এখান থেকে এতটুকু লেংথ যদি আপনি যদি জানা থাকে, সিমিলার ওয়েতে এই ভার্টিক্যাল লেংথটা যদি জানা থাকে, তাহলে ইজিলি আমি ট্যান থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলে, লম্ব ডিভাইডেড বাই ভূমি করলে আমি হচ্ছে থিটাটা পেয়ে যাব। জি এবং স্যার। সেই থিটাটা তারপর আমরা হচ্ছে গিয়ে এখানে ইউজ করব, ইউজ করে তারপর আমরা ডিটারমাইন করব যে আমার থিটার ভ্যালুটা কত, সেটার জন্য আমি একটা ভ্যালু পাবো। আবার এইচ বাই এল, এইচ হচ্ছে বিল্ডিং এর হাইট, আর এল হচ্ছে গিয়ে আমাদের যে বিল্ডিং এর যেই বরাবর উইন্ড আসবে সেই প্যারালাল দিকের যে লেংথ, সেই লেংথটা হচ্ছে এল। আর এইচটা হচ্ছে গিয়ে এখানে থিটা যখন আমরা নিচ্ছি, সে এখানে এখন আমরা থিটা নিয়েছি, তো এই যে স্লোপ, যে এই যে টোটাল যে হাইটটা আছে এখানে মনে করেন একটা হাইট আসবে আপনার, সে এই হাইটটা হচ্ছে আপনার এইচ প্রাইম, আর বিল্ডিং এর হাইট হচ্ছে আপনার এতটুকু হাইট হচ্ছে সে এইচ ডবল প্রাইম। তাহলে এখানে যেই এইচটা বলা হচ্ছে সেই এইচটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই এইচ ইজ ইকুয়াল টু এইচ ডবল প্রাইম প্লাস এইচ প্রাইম ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের এইচ এর যে ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা হবে বেসিক্যালি এখান থেকে শুরু করে এই যে এইচ প্রাইম এটার অর্ধেক পর্যন্ত, এটার অর্ধেক পর্যন্ত এই পুরো এইচ ডাবল প্রাইম প্লাস এই টোটাল যে হাইট, সেই টোটাল হাইটের হাফ পর্যন্ত হচ্ছে আমাদের এইচ। এটা হচ্ছে আমাদের এইচ। সো সেই এইচ এবং আমাদের উইন্ড যদি এই ডাইরেকশনে যদি উইন্ড আসে,
তাহলে এই ডাইরেকশনের প্যারালাল ডাইরেকশনটা হচ্ছে আমাদের এল। এই এল এবং এইচ এর যে রেশিও, সেই রেশিওটা দিয়ে আমি এখান থেকে ভ্যালুটা ডিটারমাইন করব। তাহলে যে স্যার 2 নম্বর লাইনে -0.9 আছে, এটা কিসের মান স্যার? কোনটা? স্যার যে 10/15 ডিগ্রির মধ্যে এই যে স্যার মাঝখানে যে -0.9 আছে, এটা কিসের মান স্যার? আচ্ছা, এখানে ভ্যালুটা কি? আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা অ্যাস্টেরিস্টিক্স দেয়া আছে, দুইটা স্টার দেয়া আছে। এখানে কি বলা হয়েছে? বোথ ভ্যালুস অফ সিপিই শেল বি ইউজড ফর লোড ক্যালকুলেশন। তার মানে আপনার থিটার ভ্যালু যদি 10 থেকে 15 ডিগ্রির মধ্যে যদি থাকে এবং এইচ বাই এল এর ভ্যালু যদি লেস দেন 0.3 নিচে যদি থাকে বা ইকুয়াল যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা ভ্যালুই আপনাকে সিপিই এর ক্যালকুলেশনের জন্য ইউজ করতে হবে। ইউজ করে আপনাকে দেখতে হবে যেটাতে আপনার ফোর্স বেশি আসবে, আপনি সেই ভ্যালুটা ইউজ করবেন। ইউজ করে আপনার যেই রেজাল্ট আসবে সেটাকে আপনি, যেটা ম্যাক্সিমাম আসবে, যেটা বেশি ভালনারেবল, সেটাকে আপনি কনসিডার করবেন সেফ সাইডে থাকার জন্য। তার মানে স্যার যদি 3 যদি ধরেন স্যার 0.1 থাকলো, তাহলে আমার ফার্স্ট হচ্ছে 3 থেকে 4 এর জন্য একবার মানে 4 বাই করতে হবে, তারপর আবার এইটাকে দুইবার করা লাগবে। ফার্স্ট তো 0.4 বাই করা লাগবে আমার। আপনার কথাটা আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না, আপনার কথাটা ভেঙে ভেঙে একটু আসতেছে। স্যার আমাকে এটা চাইলে ধরেন 0.301 এরকম যদি কিছু চায়, তাহলে তো আমার ফার্স্টে 0.4 বাই করা লাগবে না স্যার? তারপরে হচ্ছে আবার এটাতে দুইবার করা লাগবে। কোনটা 0.3? ধরেন একটা মান আসলো 0.31। কোনটার মান, এইচ বাই এল না থিটা, সেটা আগে ক্লিয়ার করে বলেন। এইচ বাই, পেটের সরি মধ্যে স্যার, কথা রাখলে তো আমি তো সরি বুঝবো না, তো কথা ঠিক করে সরি বলেন স্যার, রে ভাই। জি স্যার সরি, এইচ বাই এল এর মান স্যার। হ্যাঁ, এইচ বাই এল এর মান যদি 0.3 থেকে নিচে যদি আসে, তাহলে তো আপনি এই দুইটা ভ্যালুর যে কোনো একটা পাচ্ছেন। কিন্তু যদি আপনার 3 থেকে যদি বেশি হয়, সে 0.4 আসলো, তাহলে আপনার 0.3 এবং 0.5 এই দুইটার মধ্যে আবার ইন্টারপোলেশন করতে হবে। তাহলে ইন্টারপোলেশন করার জন্য দেখেন 0.5 এর জন্য তো অলরেডি আছেই -0.9, তাই না? তাহলে 0.3 জন্য আপনি কোনটা ধরবেন, এটা এখন কোশ্চেন আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি 0.2টাকে আপনি ধরতে পারেন। ঠিক আছে, তাহলে একটা বিশাল বড় আপনি হচ্ছেন কি একটা গ্যাপ পাচ্ছেন। ঠিক আছে, গ্যাপটা নিয়ে তারপর সেটার রেসপেক্টে আপনি হচ্ছেন কি ইন্টারপোলেশন করতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না, আমি 0.3-র জন্য -0.9 ধরবো, অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি কোনটা ধরবেন সেটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ আপনি আপনার যে ডিজাইন করতেছেন সেই ডিজাইনের সবগুলো জিনিস আপনার কোডের মধ্যে থাকবে, আপনি সম্পূর্ণ ঠিক আছেন। সো আপনি যদি 0.4 এর জন্য যদি -0.9 ধরেন, সে থিটার ভ্যালু আসলো আপনার 12 ডিগ্রি আর এইচ বাই এল এর ভ্যালু আসলো 0.4, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে না, আমি 0.3 এর জন্য -0.9 কে কনসিডার করছি, আবার 0.5 এর জন্য -0.9, তাহলে 0.4টা অবভিয়াসলি 0.9ই হবে। আপনি সেটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট এই জিনিসটা ইনফর্ম করতে হবে যে না, আমি 0.3 এর জন্য -0.9 কে আমি কনসিডার করছি। জি স্যার। ঠিক আছে, স্যার একটা কোয়েশ্চেন আছে। বলেন। স্যার এখানে যে উইন্ড ডাইরেকশন দেয়া আছে নরমাল এবং প্যারালাল, একটু ফিগারের মধ্যে দেখিয়ে দিলে ভালো হয় যে কোন সাইডে নরমাল এবং কোন সাইডে প্যারালাল। নর্মাল টু রিচ উইন্ড ডাইরেকশন মানে হচ্ছে গিয়ে আমার যেই উপরের যেই ইয়েটা আছে এইটার সাথে যদি আমার প্যারালালি যদি আসে, তার মানে আমি যেই ডাইরেকশন বরাবর যাচ্ছি, যেমন এটা হচ্ছে গিয়ে আমার রিচ বা টপ সারফেসটা, এই টপ সারফেসের যে ইয়েটা, এটার সাথে আমি নর্মাল বুঝাচ্ছি যে এটার পারপেন্ডিকুলার। নর্মাল মানে হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটার পারপেন্ডিকুলার যদি আসে, তাহলে আমরা এটা ইউজ করব, যেটা কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর প্যারালাল আসতেছে কখন? প্যারালাল হচ্ছে যে আমার উইন্ড, আমার রিচটা হচ্ছে, এটা এখানে বলা আছে প্যারালাল টু রিচ। প্যারালাল টু রিচ মানে হচ্ছে আমার রিচটা হচ্ছে এইভাবে আছে, এবং যে উইন্ডটা আসবে সেই উইন্ডটাও বেসিক্যালি আমার যদি এই এটার প্যারালাল যদি আসে। প্যারালালটা কিভাবে আমি দেখাই ছবিতে? এখানে স্যার এটা কি উপর দিয়ে আসবে? এখানে দেখাই।
সো এইটা যদি আমার ইয়ে হয়, এইটার সাথে এই ডাইরেকশনটা হচ্ছে নর্মাল, মানে পারপেন্ডিকুলার, যেটা উইন্ড যদি এদিকে আসে। আর প্যারালাল হচ্ছে যখন আমার উইন্ডটা আসতেছে বেসিক্যালি যে স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি সেই স্ক্রিন থেকে পারপেন্ডিকুলার, স্ক্রিনের পারপেন্ডিকুলার যদি চিন্তা করেন, তাহলে এই সারফেসের সাথে তখন সেটা হয়ে যাচ্ছে কি প্যারালাল। জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। সো আমরা যদি এবার আমাদের আর্থকোয়েক লোডের ক্ষেত্রে যদি আসি, আর্থকোয়েক লোডের জন্য যেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে, যেমন হোয়াট ইজ বেজ শিয়ার, বিয়ারিং ওয়াল সিস্টেম, ব্রেসড ফ্রেম। ঠিক আছে, এই জিনিসগুলোতে আমি ডিটেলস যাব না, এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু পড়বেন, একটু দেখবেন জিনিসটা কি বলা হয়েছে। আমরা যে জিনিসটাতে ডাইরেক্টলি চলে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আর্থকোয়েক লোড ক্যালকুলেশন করতে হয়। আর্থকোয়েক লোড ক্যালকুলেশন করার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে খেয়াল রাখতে হবে হোয়াট ইজ বেজ শিয়ার। জাস্ট আমি এই ডেফিনেশনটা এখানে দেখাচ্ছি। বেজ শিয়ার সম্পর্কে বলা হচ্ছে যে দ্য টোটাল ডিজাইন ল্যাটেরাল ফোর্স অর শিয়ার অ্যাট দ্য বেজ অফ এ স্ট্রাকচার। এখানে বেসিক্যালি কি হচ্ছে যে আমার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের যে বেজটা আছে, ঠিক আছে, সেটা হইতে পারে পাইল ক্যাপ, বা হইতে পারে ফুটিং ফাউন্ডেশন, বা হইতে পারে ম্যাট বা র্যাফট, ওই জায়গাটাতে আমার যে শিয়ার আসবে, শিয়ার ফোর্স আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে শিয়ার ফোর্স কেন আসবে? আমরা যদি আর্থকোয়েক লোডের ক্ষেত্রে যদি দেখি, আর্থকোয়েক লোড, এখানে কিছু ডায়াগ্রাম আমি খুঁজছিলাম আপনাদের জন্য। কিছু অ্যানিমেশন ছবি। ওকে, রাইট। সো যে জিনিসটা ঘটতেছে, আমরা যদি এই ছবিটাকে একটু বড় করে দেখি, সো আর্থকোয়েক যখন গ্রাউন্ডের ভিতরে কোনো একটা জায়গাতে, আমরা জানি যে C203 কোর্সটা যখন আপনারা করছেন তখন আপনারা দেখছেন যে গ্রাউন্ডের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফল্ট আছে, বিভিন্ন ফল্ট লাইন আছে, বা বিভিন্ন কি বলে আপনাদের ফোল্ড আছে। যে ফোল্ড গুলোতে আমাদের যেটা হচ্ছে যে আর্থ যখন হচ্ছে বিভিন্ন ক্রাস্ট গুলো যখন মুভ করতেছে, বা টেকটনিক প্লেট গুলো যখন মুভ করতেছে, সেখানে একটা হিউজ পরিমাণ ফোর্স জমা হচ্ছে। এই ফোর্সটা যখন কোনো কারণে একটা ফল্ট দিয়ে যখন বের হয়, রিলিজ হয়, তখন ওই জায়গাতে হিউজ পরিমাণে এনার্জি রিলিজ হয়, যেটা কিনা আলটিমেটলি ওয়েভের মাধ্যমে আসতে থাকে। এই ওয়েভটাই আলটিমেটলি তৈরি করে আর্থকোয়েকের, মানে আমার যেই ভূমিটা সেটা কাঁপতে থাকে। এখন এই ওয়েভটা যখন আসে, ওয়েভটা এসে কি হয়, যখন একটা স্ট্রাকচারের বেজ যেখানে অবস্থিত থাকে সেই জায়গাতে এসে যদি আমার ধাক্কা দেয়, তাহলে সেই ওয়েভের কারণে বিল্ডিং বা স্ট্রাকচার যেটাই আমার থাকবে, সেই বিল্ডিংটা আমার দেখা যায় যে মুভ করতে থাকবে। এবং কোন ডাইরেকশনে মুভ করবে? এটা ল্যাটারালি মুভ করবে। তো দেখা যাচ্ছে যে এই যে ফোর্স গুলো আসতেছে, এই ওয়েভ ফোর্সের কারণে বিল্ডিংটা ডানে বামে বিভিন্ন জায়গাতে আমাদের এটা মুভ করবে। বিল্ডিং এর ছবি কিছুক্ষণ আগে তো দেখলাম, খুব সুন্দর সুন্দর কিছু অ্যানিমেশন ছবি এখানে আছে, যেমন
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা যখন আমার আর্থকোয়েক এসে যখন তাকে হিট করতেছে, হিট করার ফলে সেইভাবে মুভ করতেছে, রাইট? তো এখন এই যে স্ট্রাকচার, তার মাটির নিচে যে বেসটা থাকতেছে, সেই বেসের মধ্যে যখন আমার এই ফোর্সটা এসে, আর্থকোয়েক ফোর্সটা এসে ধাক্কা দেয়, তখন বেসটা যখন মুভ করতে থাকে ল্যাটারালি, সেখানে একটা শিয়ার ফোর্স আমার তৈরি হয়। এই শিয়ার ফোর্সটাকে আমরা বলতেছি বেস শিয়ার, ঠিক আছে? এখন এই বেস শিয়ারটা আমরা আলটিমেটলি আর্থকোয়েকের মাধ্যমে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে তারপর সেইটার এগেইনস্টে আমরা আর্থকোয়েকের যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে আমরা ডিটারমাইন করি। এখন আমরা দেখি যে এই বেস শিয়ার ক্যালকুলেশন, ফার্স্ট অফ অল তাহলে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি বেস শিয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। আচ্ছা, সো বেস শিয়ারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে গিয়ে এখানে আপনাদের দেয়া আছে 2.5.6 নাম্বার আর্টিকেলে, ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডের মাধ্যমে। তো এই মেথডের মাধ্যমে আমরা যেটা করি যে টোটাল বেস শিয়ার যেটা আসবে একটা স্ট্রাকচারের নিচে, সেই বেস শিয়ারকে আমরা যদি বলি ভি, ভি ইজ ইকুয়াল টু ZIC ইন্টু W ডিভাইডেড বাই R। এটা হচ্ছে বেস শিয়ারের ফর্মুলা। এখানে জেডটা কি? জেডটা হচ্ছে গিয়ে সিসমিক জোন কোএফিসিয়েন্ট, মানে আমার যেই বিল্ডিংটা সেই বা স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আসলে কোন সিসমিক জোনের মধ্যে অবস্থিত সেখান থেকে আমরা পাবো। এই ভ্যালুটা আসবে টেবিল 6.2.22 থেকে। এখানে যদি আমরা দেখি সিসমিক জোন কোএফিসিয়েন্ট জেড ভ্যালু, এখন এই জেড ভ্যালুটা আমাকে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সিসমিক জোন সি ফিগার 6.2.10, যেখানে তিনটা সিসমিক জোন দেওয়া আছে এবং তিনটা জোনের জন্য তিনটা কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে। এই সিসমিক জোনটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের ছবি, যদি আমরা যদি চিন্তা করি, বাংলাদেশকে টোটাল তিনটা সিসমিক জোনে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে 2006 এর বাংলাদেশ যে গেজেটটা পাস হয়েছে বিএনবিসি, সেই গেজেট অনুযায়ী এখানে তিনটা জোন আমরা দেখতে পাচ্ছি, যেটা বর্তমানে রিভাইজড করে আমি আপনাদেরকে বলেছিলাম আগের ক্লাসে যে বাংলাদেশে বর্তমানে যে বিল্ডিং কোডটা আমরা নতুন করে তৈরি করা হচ্ছে 2020 হিসেবে, এখন এটা গেজেটে পাস হয়নি, ঠিক আছে? সো সেখানে আবার দেখা যাচ্ছে যে এত বছর পর আমাদের এখানকার যে টেকটনিক যে অ্যাক্টিভিটি গুলো বা আর্থকোয়েকের যে অ্যাক্টিভিটি গুলো, সেটা দেখা যাচ্ছে যে গত কয়েক বছর অনেক চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জ হওয়ার কারণে এই সিসমিক জোনটাকে আবার রিভাইজ করা হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে রিভাইজড যেটা, সেটা প্রপোজালটা যেটা এসেছে নতুন, আমি মনে হয় আপনাদেরকে C203 কোর্স দেখিয়েছিলাম, তারপর আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। এক্সিস্টিংটা যেটা আছে BNBC 2020 তে যদি আসি, স্ট্রাকচারাল ডিজাইন, উইন্ড লোড, আর্থকোয়েক লোড, এখানে কি আছে ফিগারটা? সো রিভাইজড যে সিসমিক ম্যাপ যেটা বাংলাদেশের করা হচ্ছে, সেই অনুযায়ী দেখেন এখানে অনেকগুলো ভাগ করা হয়েছে, ঠিক আছে? যেটা ইন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কি তিনটা জোন, জোন 1, জোন 2, জোন 3। জোন 1টা হচ্ছে কি আমাদের দক্ষিণের যে অংশটা, দক্ষিণাঞ্চল, দক্ষিণ এবং নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জায়গাটা। জোন 2 হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে এখানে আপনার চিটাগাং হিল ট্র্যাক্টস, মাঝখানে হচ্ছে গিয়ে ঢাকা এবং উত্তরের কিছু সাইড,
আর জোন 3টা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার সাথে সিলেট থেকে শুরু করে এদিকে কিছু অংশ, এটা হচ্ছে আমাদের জোন 3। এখন এই জায়গার মধ্যে 3টা জোনের যে কোএফিসিয়েন্ট গুলো দেখেন, জোন 1 যেটা কিনা হচ্ছে আমাদের সবচেয়ে কম ভালনারেবল, সেটা হচ্ছে 0.075 ছিল জোন কোএফিসিয়েন্ট। জোন 2 এটা হচ্ছে 0.15, তার থেকে একটু বেশি, এবং জোন 3 হচ্ছে বেশি ভালনারেবল, যেটা হচ্ছে 0.25। প্রেসক্রাইবড বা নতুন যেই কি বলে আপনার বিএনবিসি যেটা আমরা প্রেসক্রাইব করা হচ্ছে, সেখানে দেখা গেছে যে এই সিলেটের অংশগুলোতে আলটিমেটলি সিসমিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই সাইডটা আলটিমেটলি 0.36 হয়ে গেছে, যেটা ইনিশিয়ালি ছিল 0.25 আগে। এখন এটাকে প্রেসক্রাইব করা হচ্ছে না, এখানকার জোন কোএফিসিয়েন্ট জেড এর ভ্যালু ধরতে হবে 0.36। ঢাকা এখনো 0.20 আছে। ঢাকার পাশে গাজীপুর, টাঙ্গাইল, এই সাইডে বগুড়া, জামালপুরের কিছু অংশ, গাইবান্ধা, এই সাইডে হচ্ছে কি লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু অংশ, নরসিংদী, এই জায়গাটা হয়ে গেছে নতুন আরেকটা জোন, যেটা হচ্ছে জেড এর ভ্যালু 0.28। অ্যাট দ্য সেম টাইম এটার সাথে সাথে এখানে রাঙ্গামাটি, তারপর খাগড়াছড়ি, চিটাগাং, বান্দরবান, কক্সবাজার এই জায়গাটাও হচ্ছে কি আমাদের জেড এর ভ্যালু 0.28 এর জোন। ঢাকা থেকে শুরু করে ঢাকা, পাবনা, নাটোর, এইদিকে হচ্ছে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, আর এই সাইডে হচ্ছে গিয়ে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং এর অল্প কিছু জোন। আর একদম শেষের দিকে আমাদের একদম সাউথ ইস্টের যে কর্নারটা, এই সাইডে হচ্ছে গিয়ে কিছু আপনার এই জায়গায় কি বাগেরহাট নাকি খুলনার নিচে তো বাগেরহাট হওয়ার কথা, হ্যাঁ খুলনার, হ্যাঁ সুন্দরবন না, সুন্দরবন তো এই সাইডে তো আছেই, ওটা না আমি বলছি খুলনার নিচে এই সাইডের মধ্যে হচ্ছে বাগেরহাট আর সাতক্ষীরার কিছু অংশ। এই অঞ্চলটা হচ্ছে বেসিক্যালি জেড এর ভ্যালু 0.20। ঠিক আছে, কারণ এখানে কিছুটা হচ্ছে গিয়ে আমাদের যে বে অফ বেঙ্গলের এই দিকে কিছু আপনার হচ্ছে গিয়ে সুনামি টুনামি হয়, যেই কারণে এখানে সিসমিক অ্যাক্টিভিটিটা একটু বেশি দেখা যাচ্ছে, যে কারণে এইটা হচ্ছে গিয়ে 0.20 জেড এর ভ্যালু। আর বাদবাকি যে অংশ ভোলা, তারপর এখানে পিরোজপুর, তারপর খুলনার বাদবাকি জায়গা, সাতক্ষীরার এখানে বেশি জায়গাগুলো, যশোর, ঝিনাইদহ, ঠিক আছে, নেত্রকোনা, মাগুরা, নড়াইল, এই জায়গাগুলো, গোপালগঞ্জ, এই জায়গাটাতে সবচেয়ে কম অ্যামাউন্টে সিসমিক অ্যাক্টিভিটি দেখা গেছে, যেই কারণে এই জায়গার সিসমিক অ্যাক্টিভিটি যে কোএফিসিয়েন্ট সেটাকে ধরা হচ্ছে 0.12। পাশাপাশি এখানে নবাবগঞ্জ, রাজশাহী এই জায়গাগুলো। এটা হচ্ছে প্রেসক্রাইবড। কেন? কারণ দেখা যাচ্ছে যে গত কয়েক দশকে সিসমিক অ্যাক্টিভিটি অনেক চেঞ্জ হয়েছে, যেই কারণে আবার নতুন করে এই জিনিসটা রিভাইজ করা হচ্ছে। এবং এটা কারা করে? বাংলাদেশ ভূ অধিদপ্তর আছে, তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ কি বলে আপনার জিওগ্রাফিক্যাল সোসাইটি আছে, তারপর বাংলাদেশ গভর্নমেন্টের আরেকটা অর্গানাইজেশন আছে, আমি নামটা খেয়াল আসতেছে না, নামটা আমার খেয়াল আসতেছে না। এরা যে কাজ করে, এরা হচ্ছে গিয়ে এই সব সময় এই রেকর্ড গুলো নিতে থাকে। ঠিক আছে, যখনই কোনো ভূমিকম্প হয়, সেটা মাইল্ড, সেটা যদি আমরা টের নাও পাই, কিন্তু রিক্টার স্কেলে দেখা যায় যে খুবই স্বল্প মাত্রার, কিন্তু এই ভূমিকম্পের যে প্রবণতাগুলো সেগুলো দেখে 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 এই কোডগুলোকে একটা সার্টেন টাইম পর পর আপডেট করা হয়। যেহেতু এখনো পর্যন্ত এটা হচ্ছে গিয়ে পাস হয় নাই, যেটা বললাম আপনাদেরকে, যেটা এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে পাস হয় নাই, এটা নিয়ে অনেক এখনো কাজ চলতেছে, সো এই কারণে আমরা এখনো এটা দেখতেছি না। যখন এটা পাস হয়ে যাবে তখন আপনারা এটা নিয়ে ঠিকই কাজ করতে পারবেন। এখন পর্যন্ত যেটা আমাদের পাস আছে, মানে যেটা কি বলে পারমিশন দেওয়া হয়েছে, আমরা সেটা নিয়ে এই জন্য কাজ করতেছি। সো সেই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে 3টা জোন, এটা হচ্ছে জোন 3 মোস্ট ভালনারেবল, জোন 2 হচ্ছে মিডিয়াম ভালনারেবল, এবং হচ্ছে জোন 1। সো আপনি আপনার স্ট্রাকচারটা বেসিক্যালি কোন অংশে করতেছেন সেটার উপর বেস করে আপনাকে এই জোনটাকে ডিটারমাইন করতে হবে। সো আপনার যদি হয় সে টাঙ্গাইলে, তার মানে জোন 2 হওয়ার কারণে আপনাকে জেড ইউজ করবেন আপনি 0.15। যদি আপনার হয় ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহ হচ্ছে গিয়ে এখানে দেখানো যাচ্ছে জোন 3-তে, যেটার জন্য আপনার জেড ভ্যালু হবে 0.25। এভাবে আপনি এই জেড ভ্যালুটা ডিটারমাইন করলেন। জেড ভ্যালুর পর আসতেছে আই, যেটা কিনা হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, হুইচ ইজ গিভেন ইন টেবিল 6.2.23। এটা হচ্ছে এই টেবিলটা, যেখানে আমরা সেম আগের মতো স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ক্যাটাগরি আগেও দেখেছিলাম 5টা, উইন্ড লোডের ক্ষেত্রে এখানেও ঠিক সেম 5টা। এবং এই ভ্যালুটা আমাদের এখানে বলা আছে যে কোন টাইপ অফ আপনার স্ট্রাকচার, সেটা কি লো রিস্ক স্ট্রাকচার নাকি স্ট্যান্ডার্ড অকুপেন্সি নাকি হ্যাজার্ডাস, সেটার উপর বেস করে আই এর একটা ভ্যালু দেওয়া আছে। জেনারেলি
লো রিস্ক, স্ট্যান্ডার্ড এবং স্পেশাল অকুপেন্সি, এই তিনটার ক্ষেত্রেই আমরা আই এর ভ্যালু ধরি 1, আর হ্যাজার্ডাস এবং এসেনশিয়াল ফ্যাসিলিটিস এর জন্য আমরা ধরি 1.25। স্যার এগুলো কি বিল্ডিং এর টাইপস? এগুলো বিল্ডিং এর টাইপ না, এগুলো উইন্ডলোড যখন পড়াইছি তখন আপনাদেরকে এই জিনিসটা পড়ানো হয়েছে, যেটা আসলে কি এবং কোথা থেকে এই জিনিসটা আসছে। ঠিক আছে, তারপর যদি আপনারা যদি খেয়াল না থাকে তাহলে আপনাদেরকে একটু পিছনের লেকচারগুলো একটু খুলে দেখবেন। আর এখানে বলা আছে টেবিল 6.1.1, সো বিএনবিসি টেবিল 6.1.1 এ আপনি যদি যান তাহলে এই অকুপেন্সি আসলে কোনটা, কি টাইপ অকুপেন্সি, সেটার আপনি ক্লিয়ার একটা ভিউ পাবেন, ওখানে ডিটেইলস বলা আছে। স্যার এর সাথে আই প্রাইম ওইটা কি? আই এবং আই প্রাইমটা আসতেছে বেসিক্যালি আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স মেথডে, এটা হচ্ছে আই প্রাইমটা আসবে যদি ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক মেথড না ইউজ করে আমরা আরেকটা মেথড আছে সেটা কই, spectrum এই যে seismic lateral force on components and equivalent supported by structure, lateral force on structure, non-structural components and equipments, যদি এখানে যদি আপনি যদি ইউজ করতে যান তখন আর সেটা এফ না, তখন সেটা হয়ে যাচ্ছে এফ প্রাইম, যেটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে জেড আই প্রাইম সি প্রাইম ডব্লিউ প্রাইম। সো তখন আপনার যে আই প্রাইমটা সেটা আপনার আসবে ওখান থেকে। জি স্যার। এরপর আসতেছে সিটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট হুইচ ইজ গিভেন বাই দ্য রিলেশন সি ইজ ইকুয়ালস টু 1.25 ইনটু এস ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 2/3। এটা একটা ইকুয়েশন থেকে আমরা পাবো, যেখানে এস এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি সাইট কোএফিসিয়েন্ট। সাইট কোএফিসিয়েন্ট ফর সয়েল ক্যারেক্টারিস্টিক্স। সো আপনার যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংটা আসলে কোন, মানে বিল্ডিং না বলা উচিত স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বেসিক্যালি কি টাইপ অফ সয়েলের উপরে তৈরি হচ্ছে, সেই সয়েলের কন্ডিশনের উপর বা ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে আপনাকে একটা কোএফিসিয়েন্ট ধরতে হবে, যেটা আমাদের দেওয়া আছে টেবিল 6.2.25 এ। সো আমরা যদি টেবিলটাতে যদি যাই 6.2.25 সাইট কোএফিসিয়েন্ট এস ফর সিসমিক ল্যাটারাল ফোর্স, এখানে চারটা টাইপের সয়েলের কথা বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে সয়েল প্রোফাইল উইথ আইদার rock like material characterized by a shear wave velocity greater than 762 meter per second, or steep or dense soil condition where the soil depth is less than 61 meter যদি হয় তাহলে সাইট কোএফিসিয়েন্ট ধরতে হবে 1। যদি সয়েল টাইপ যদি ভিন্ন টাইপের হয়, যে সয়েল প্রোফাইল উইথ ডেন্স অর স্টিপ সয়েল কন্ডিশন where the soil depth exceeds 61 মিটার, তাহলে সেই ক্ষেত্রে সাইট কোএফিসিয়েন্ট হয়ে যাবে 1.2। এরকম ভাবে আপনার চারটা ক্যাটাগরি দেয়া আছে, এই চারটা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে আপনার স্ট্রাকচারটা পড়তেছে সেটার উপর বেস করে আপনাকে সাইট কোএফিসিয়েন্টটা ধরতে হবে। এখন এটা আপনি যখন একটা স্ট্রাকচার তৈরি করতে যাবেন তখন আপনাকে অবশ্যই ওই জায়গার একটা সয়েল টেস্ট আমরা করি, সয়েল টেস্ট করার পর সয়েল সম্পর্কে আমরা একটা আইডিয়া পাই, সেই আইডিয়া থেকেই আপনি বেসিক্যালি এই সাইট কোএফিসিয়েন্টটাকে ঠিক ডিটারমাইন করতে পারবেন। কারণ ওই জায়গার যে সয়েল সেই সয়েলের প্রোফাইলগুলো আপনারা যদি দেখেন, সয়েল টেস্ট রিপোর্টগুলো যদি দেখবেন যখন আপনারা C341 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা আছে সেটা, তারপর C441 এই কোর্সগুলো যখন আপনারা করবেন তখন এখানে বিভিন্ন টাইপ অফ সয়েলের বিভিন্ন এক্সপেরিমেন্ট এগুলো নিয়ে আপনারা পড়বেন, সয়েল প্রোফাইল নিয়ে পড়বেন, সয়েল টেস্ট সম্পর্কে পড়বেন, তখন আপনারা এই জিনিসগুলো জানবেন। সো একটা সয়েল সম্পর্কে আপনি যখন জানা হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডিটারমাইন করতে পারবেন যে এই চারটা ক্যাটাগরির মধ্যে বা টাইপের মধ্যে কোনটাতে আপনার সয়েলের স্ট্রাকচারটা পড়তেছে, ক্যারেক্টারিস্টিক্সটা পড়তেছে, সেটার উপর বেস করে আপনি আলটিমেটলি আপনার এই কোএফিসিয়েন্ট ভ্যালুটাকে ডিটারমাইন করবেন। সয়েল কোএফিসিয়েন্ট পর আপনার সি এর পাশাপাশি আসতে আরেকটা ভ্যালু আসতেছে, সেটা হচ্ছে গিয়ে টি। টিটা কি? টিটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড অফ ভাইব্রেশন ইন সেকেন্ড অফ দ্য স্ট্রাকচার ফর দ্য ডাইরেকশন আন্ডার কনসিডারেশন। এই টিটা হচ্ছে গিয়ে এই যে আমার আর্থকোয়েকটা হলো, সেই আর্থকোয়েকটা বেসিক্যালি কতটুকু টাইমের জন্য হচ্ছে। আর্থকোয়েকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট এইটা না
যে আপনার রিক্টার স্কেলে তার মাত্রাটা কত, শুধুমাত্র এটাই একমাত্র ইম্পর্টেন্ট না, এটা ইন্ডিকেট করে যে ইন্টেন্সিটিটা কত ছিল, ঠিক আছে। কিন্তু এটার পাশাপাশি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে সেটা কত পিরিয়ড টাইম ধরে হচ্ছে, কারণ যত বেশি টাইম ধরে হবে তত আলটিমেটলি আমার যেটা হবে যে বেস শেয়ারের পরিমাণ বাড়তে থাকবে। খেয়াল করে দেখেন এখানে আমরা এখন পর্যন্ত যতগুলো জিনিস বলেছি কোথাও কিন্তু বলি নাই যে স্ট্রাকচারের মানে কি বলে আপনার আর্থকোয়েক যেখান থেকে হয়েছে সেটার ইন্টেন্সিটি কত ছিল, সেটা কিন্তু না, সেটা কিন্তু আমরা কিন্তু ইয়ে করি না। যেমন উইন্ড ফোর্স যখন আমরা ক্যালকুলেশন করছি তখন উইন্ডের জন্য আমরা ক্যালকুলেশন করছিলাম যে উইন্ডের ফোর্স কত বেশি, ফোর্স যত বেশি, উইন্ড ফোর্স যত বেশি হবে তত আমার লোড বাড়বে। কিন্তু এখন পর্যন্ত আমরা যতগুলো ইয়ে দেখলাম সেখানে কিন্তু একটা জায়গাতেও কিন্তু আমরা আর্থকোয়েকের যেই রিক্টার স্কেলের ম্যাগনিটিউড বা ইভেন ইন্টেন্সিটি এগুলো কিন্তু আমরা কিন্তু মেজার করি নাই। এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, যে কত টাইম ধরে এই আর্থকোয়েকটা হয়েছে। যত বেশি টাইম ধরে হবে তত বেশি আপনার বেস শিয়ারের ভ্যালুটা বাড়বে এবং আপনি আলটিমেটলি স্ট্রাকচারের উপরে লোড তত বেশি সময় হইতে থাকবে, শিয়ার ফোর্স তত বেশি আসতে থাকবে এবং বিল্ডিং এর জন্য তত বেশি ক্ষতিকর, বা যে কোনো স্ট্রাকচারের জন্য সেটা তত বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো এই যে বিভিন্ন আগে এই আগেকার দিনে মানে আজ থেকে আরো 5-7 বছর আগে দেখবেন যে বিভিন্ন যে ইয়েগুলো আপনার রিইনফোর্সমেন্ট মানে রডের যেই বিভিন্ন কোম্পানি, ঠিক আছে, বিএসআরএম বলেন, একেএস বলেন, বা এই যে বড় বড় যেসব কোম্পানিগুলো যখন আজ থেকে 5-7 বছর আগে তারা যখন অ্যাডভার্টাইজ দিত, অ্যাডভার্টাইজমেন্টের একটা মূল স্লোগান বা তাদের কথা ছিল এরকম যে এই টাইপের স্টিল যদি আপনি ইউজ করেন আপনার বিল্ডিং এর জন্য বা স্ট্রাকচারের জন্য সেটা হচ্ছে গিয়ে আপনার রিক্টার স্কেল 6.5 মাত্রার ভূমিকম্পকে রোধ করতে পারে, বা রিক্টার স্কেল 8 মাত্রার ভূমিকম্পকে রোধ করতে পারবে এই স্টিল। ওয়াইল এখন যে অ্যাডভার্টাইজ গুলো দেয় সেটা কিন্তু আর সেটা বলে না, এখন কি বলে যে এত কোটি সংখ্যক সাইক্লিক লোডকে সে টেস্ট করা হয়েছে এবং টেস্ট করার পরে দেখা গেছে যে সেটা ঠিক আছে। তার মানে এই যে এত কোটি সংখ্যক সাইক্লিক লোড, তার মানে এই লোডটা একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে, ওই টাইম পিরিয়ডটাকে এখন ফোকাস করা হয়। তো আগে মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে আচ্ছা রিক্টার স্কেলে 8 মানেই হচ্ছে নিশ্চয় অনেক ক্ষতির কারণ, কিন্তু খেয়াল রাখতে হবে রিক্টার স্কেলের 8 মাত্র হয়েছে 2 সেকেন্ডের জন্য, ওয়াইল রিক্টার স্কেলে আপনার 6.5 মাত্রা একটা ভূমিকম্প হইলো যেটা কিনা হচ্ছে প্রায় আপনার মনে করেন যে 200 সেকেন্ড, বেশি ক্ষতি হবে কিন্তু এইটাতে যদি রিক্টার স্কেল 6.5 হয় 200 সেকেন্ড ধরে, সেটাতে কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হবে এবং সেটা বেশি ভালনারেবল রাদার দেন ওই 8.5 মাত্রার একটা হইলো বা 8 মাত্রা একটা হলো মাত্র 2 সেকেন্ডের জন্য। কেন? কারণ ওইটা যেখান থেকে এপিসেন্টার সেখান থেকে আপনার স্ট্রাকচারের গায়ে আস্তে আস্তেই শেষ, মোটামুটি ট্রাভেল করতে করতে অনেকটা এনার্জি লুজ করে ফেলবে, এই জিনিসটাকে ইন্ডিকেট করা হয়। তো এই টাইম পিরিয়ডটা আমরা কোথা থেকে আসবো, টাইম পিরিয়ড ডিটারমাইন করার প্রভিশনটা হচ্ছে সেকশন 2.5.6.2 তে যদি আমরা যাই, এই যে স্ট্রাকচার পিরিয়ড টি বের করার জন্য একটা মেথড আছে। এখানে আবার অনেকগুলো মেথড আছে, মেথড এ, মেথড বি, মেথড সি আছে। আমরা ফার্স্ট মেথডটা অ্যাপ্লাই করব, যেখানে বলা হচ্ছে ফর অল বিল্ডিংস দ্য ভ্যালু অফ টি মে বি অ্যাপ্রক্সিমেটেড বাই দ্য ফলোইং ফর্মুলা হুইচ ইজ টি ইজ ইকুয়াল টু সিটি ইনটু hn টু দি পাওয়ার 3/4। সো এখানে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম। সিটিটা হচ্ছে একটা কোএফিসিয়েন্ট যেটা তিনটা টাইপ অফ স্ট্রাকচারের জন্য ডিটারমাইন করা হচ্ছে। যদি স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয়, দ্যাট মিনস স্টিল বিল্ডিং যদি হয় যেখানে স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হবে SMRF, সেই ক্ষেত্রে আপনার কোএফিসিয়েন্টটা হবে 0.083। যদি আরসিসি টাইপের আপনার বিল্ডিং হয়ে থাকে যেখানে কিনা বেসিক্যালি যেই লোডটা আসবে সেই লোডটা আরসিসি আপনার যেই বিম, স্ল্যাব, কলাম এগুলো থাকবে সেটা যদি রেজিস্ট করে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে 0.073। আর এই স্টিল এবং আরসিসি বাদে যদি অন্য কোনো টাইপের স্ট্রাকচারাল সিস্টেম যদি ইউজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হবে 0.049। সো এই তিনটা ক্যাটাগরির উপরে আমাদের সিটি ভ্যালুটা ডিটারমাইন হবে। নেক্সট আমাদের ভ্যালুটা আসছে HN, যেটা কিনা হচ্ছে হাইট ইন মিটার অ্যাবাভ দি বেস
লেভেল। তার মানে আমাদের বেস থেকে যেই জায়গাটার আমি হচ্ছে গিয়ে ফোর্সটা বের করব সেইটার হাইট ইন মিটার ইউনিটে আমাকে বের করতে হবে, তাহলে আমি এটা পাবো এইচএন, মানে স্ট্রাকচারের যে হাইট, ঠিক আছে, সেটা আমার হচ্ছে গিয়ে যদি মিটারে নেই তাহলে আমি এইচএন। এখান থেকে আমি টি ভ্যালুটা পাবো, যেই টি ভ্যালুটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমি পাবো কোএফিসিয়েন্ট সি এর ভ্যালুটা। তাহলে আমরা জেড আই সি তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এরপর আসছে ডব্লিউ। ডব্লিউটা কি? ডব্লিউ হচ্ছে কি টোটাল সিসমিক ডেড লোড ডিফাইন্ড ইন সেকশন 2.5.5.2। সেকশন 2.5.5.2 তে যদি আমরা আসি, সিসমিক ডেড লোড। সিসমিক ডেড লোডটা কি? Seismic dead load W is the total dead load of a building or a structure, including permanent partition, applicable portion of other loads listed below. মানে একটা বিল্ডিং বা স্ট্রাকচারের যেই পার্মানেন্ট পার্টিশন প্লাস তার মধ্যে যদি স্টোরেজ বা ওয়্যার হাউস হিসেবে ইউজ হয়ে থাকে তাহলে মিনিমাম 25% অফ দ্য ফ্লোর লাইভ লোড। যদি এটা অ্যালাউয়েন্স ফর পার্টিশন লোড is included in the floor design তাহলে সেটা আসবে। যদি না থাকে all such loads does not but not less than 0.6 kilonewton per meter square আর total weight of permanent equipment, that means আপনার ওখানে দেখা গেল যে আপনি একটা মনে করেন যে গার্মেন্টস বিল্ডিং করতেছেন, যে গার্মেন্টস বিল্ডিং এর মধ্যে সুইং মেশিন আছে প্লাস আরো বিভিন্ন রকমের মেশিন আছে, সেই সব ইকুইপমেন্টের লোড আসবে। অ্যাট দ্য সেম টাইম যে বিল্ডিংটা আপনি নিচ্ছেন সেই বিল্ডিং এর যেটা সেলফ ওয়েট, দ্যাট মিনস একটা বিল্ডিং আপনি তৈরি করছেন বা আপনি তৈরি করবেন, তাহলে সেই বিল্ডিং এর যেটা আপনার স্ল্যাবের লোড আসবে, আপনার বিমের লোড আসবে, তারপরে হচ্ছে আপনার কি বলে কলামের লোড আসবে, এই সব লোড গুলোকে ক্যালকুলেট করলে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেড লোড। আর আপনি হিউম্যান লোড হিসেবে যেটা চিন্তা করা হয় সেটা হচ্ছে বেসিক্যালি লাইভ লোড। সো লাইভ লোড আমাদের সিসমিক লোডের ক্ষেত্রে আসবে না, ঠিক আছে। আমরা সিসমিক ডেড লোডের জন্য শুধুমাত্র বিল্ডিং লোড এবং পার্মানেন্ট পার্টিশন, যেমন সে ফর এক্সাম্পল আপনি যদি কি বলে রেসিডেন্সিয়াল বিল্ডিং চিন্তা করেন বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে এই যে পার্টিশন ওয়ালগুলো ইউজ করা হচ্ছে এক রুম থেকে আরেক রুমকে ডিভাইড করার জন্য যে পার্টিশন ওয়াল, সেগুলো আসবে আপনার ডেড লোড হিসেবে, ঠিক আছে। কিন্তু ফার্নিচার লোড বা আদার্স যে লোড গুলো সেগুলো আপনার আসবে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডব্লিউ, তাহলে জেড আই সি ডব্লিউ পেয়ে গেলাম। এবার ফাইনাল হচ্ছে কি আমাদের আর। আর হচ্ছে রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট which is given in table 6.2.24. 6.2.24 এ যদি আসি, রেসপন্স মডিফিকেশন কোএফিসিয়েন্ট ফর স্ট্রাকচারাল সিস্টেম, এখানে আপনার বলা হচ্ছে যে আপনার স্ট্রাকচারালটা বেসিক্যালি কোন সিস্টেমের আন্ডারে। স্ট্রাকচারের ক্ষেত্রে বেসিক্যালি 5 টাইপ হয়। কি কি? একটা হচ্ছে গিয়ে বিয়ারিং ওয়াল সিস্টেম, দ্যাট মিনস আপনার যে বিল্ডিংটা হবে সেটা বিয়ারিং ওয়াল হবে। কিরকম? আইদার শিয়ার ওয়াল অথবা হচ্ছে গিয়ে স্টিল বা কনক্রিট বা হেভি টিম্বারের ব্রেসড ফ্রেম হইতে পারে বা লাইট ফ্রেম হইতে পারে। এটা একটা হচ্ছে গিয়ে বিয়ারিং ওয়াল সিস্টেম, দ্যাট মিনস আপনার ওয়ালের উপরেই হচ্ছে গিয়ে লোডটা নিবে, ওয়াল বেসিক্যালি লোড গুলো নিবে, যেটা কিনা আজ থেকে কয়েক দশক পূর্বে দেখা যেত আমাদের দেশে যে একতলা বা দোতলা বাড়ি সেটা পুরোটাই হচ্ছে গিয়ে বিয়ারিং ওয়াল সিস্টেম। এরপর আসছে আরেকটা বিল্ডিং ফ্রেম সিস্টেম। ফ্রেম সিস্টেম হইতে পারে যে আপনারা এখন আমরা যে টাইপের বিল্ডিং করি, যেমন কনক্রিটের বিল্ডিং করি বা স্টিলের বিল্ডিং করি, এগুলো হচ্ছে বেসিক্যালি ফ্রেম সিস্টেমের বিল্ডিং। কিন্তু এটার মধ্যে হচ্ছে আবার বিল্ডিং ফ্রেম সিস্টেম। সেটা কিরকম? যদি স্টিল ইসেন্ট্রিক ব্রেসড ফ্রেম সিস্টেম হয় সেটা একরকম হইতে পারে, শিয়ার ওয়াল সিস্টেম হইতে পারে, কনসেন্ট্রিক ব্রেসড ফ্রেম সিস্টেম হইতে পারে, এটার উপরে ডিপেন্ড করবে। আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। আমি যেই বিল্ডিং এর লোডটা আসবে সেই বিল্ডিং এর লোডটা বেসিক্যালি আমার মোমেন্টে আমি কনভার্ট করে সেই মোমেন্টের এগেইনস্টে আমি হচ্ছে গিয়ে বিভিন্ন যেই ডিজাইন গুলো আছে সেটা যদি করে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, যেটার উপর বেস করে আপনার তিনটা আবার ক্যাটাগরি আছে, যেমন এসএমআরএফ স্টিল স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, স্টিল বা কনক্রিট হতে পারে, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম আছে, ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম আছে, বিভিন্ন সিস্টেম আছে। এরপর আসতেছে আবার ডুয়াল সিস্টেম। ডুয়াল সিস্টেম কি? যে আপনার ওয়ালও থাকবে বিয়ারিং ওয়ালের মতো, যেটা কিনা যেমন শিয়ার ওয়াল, এটার সাথে আবার আসতেছে আপনার আইদার এসএমআরএফ, আইএমআরএফ বা ওএমআরএফ, ঠিক আছে, বা স্টিল
সিস্টেম, ঠিক আছে, স্টিল ইবিএফ হচ্ছে গিয়ে আপনাদের এই যে স্টিল এসেন্ট্রিক বেসড ফ্রেম সিস্টেম, সেটার সাথে আবার আসতেছে আপনার আইদার এসএমআরএফ বা ওএমআরএফ, এরকম যদি ডুয়াল সিস্টেম যদি হয় সেটার জন্য একটা সিস্টেম আছে। এর ছাড়াও আরো কিছু স্পেশাল টাইপ অফ সিস্টেম আসতে পারে, যেটা কিনা হচ্ছে আমাদের স্পেশাল স্ট্রাকচারাল সিস্টেমের আন্ডারে, যেটা অনেক হায়ার লেভেলের জিনিস, সেটা নিয়ে আমরা এখন আপাতত যাচ্ছি না। জেনারেলি আমরা যদি স্ট্রাকচারের কথা চিন্তা করি, এখন কোন টাইপ অফ স্ট্রাকচার ডিজাইন করা হবে, আপনি যখন আরো ডিজাইন কোর্সগুলো ভবিষ্যতে যখন নিবেন, সে C315, C319, ঠিক আছে, তারপর ফোর্থ ইয়ারে গেলে আপনারা পাবেন C410, 410, 411, ঠিক আছে, 416, এইসব কোর্সগুলো যখন আপনারা করবেন, এগুলো সবই হচ্ছে এক একটা ডিজাইন কোর্স। তো সেখানে আপনারা বেসিক্যালি এই কোর্সগুলো সম্পর্কে কোনটা কোন টাইপের স্ট্রাকচারাল সিস্টেমের আন্ডার আসতে পারে তখন আপনারা এগুলো জানবেন। জেনারেলি আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলি যে আমরা এই যে রেসিডেন্সিয়াল টাইপ অফ যে বিল্ডিং গুলো আমরা তৈরি করি বা সিম্পল অ্যাপার্টমেন্ট টাইপ অফ যে বিল্ডিং গুলো আমরা তৈরি করি, এগুলো সব হচ্ছে গিয়ে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, ঠিক আছে। আপনার নেক্সট সেমিস্টারে C315 কোর্সটা যখন করবেন তখন আপনারা এটা সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পাবেন যে হোয়াট ইজ মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেমের মধ্যে আবার দেখতে পাচ্ছি আমরা তিনটা আছে, একটা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর একটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। সো জেনারেলি আমরা যেটা যখন আমরা করি তখন আমরা হচ্ছে কি সাধারণত স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হিসেবে যদি কনসিডার করে থাকি এসএমআরএফ। যদি আমাদের বিল্ডিংটা যদি হয় কনক্রিটের, তাহলে কনক্রিটের জন্য এই আর এর ভ্যালু যেটা রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর বা কোএফিসিয়েন্ট, সেটার ভ্যালুটা আসতেছে 12। যদি স্টিলও হয়, স্টিলের আন্ডার স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, তাহলে এটা আর এর ভ্যালু হবে 12। ওকে, আলটিমেটলি আমরা যখন ডিজাইন করব তখন হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই আর এর ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে ওয়ান্স আমরা অল দ্য ভ্যালু বের করলাম, ডিটারমাইন করলাম, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে গিয়ে এই ভি ভ্যালুটা, যেটা কিনা আমাদের হচ্ছে গিয়ে ডিজাইন বেসড শিয়ারের ভ্যালু। এখন এই শিয়ার ভ্যালু যদি আমাদের ক্যালকুলেট হয়ে যায়, তাহলে এই শিয়ার ভ্যালুর উপর বেস করে আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে টোটাল যে বেস শিয়ার সেটা পাবো। এই টোটাল বেস শিয়ারটাকে আবার আমাদের ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করতে হবে। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট মিন্স আমি প্রতিটা ফ্লোরে কতটুকু করে আমার লোড আসবে সেই ভ্যালুটা আমাকে আসলে বেসিক্যালি ডিটারমাইন করতে হয়, ঠিক আছে। যে প্রত্যেকটা ফ্লোর, সে আপনার একটা বিল্ডিং ফ্রেম সিস্টেম, আমরা যদি দেখি এরকম, সে এরকম একটা ফ্রেম, বিল্ডিং ফ্রেম, ঠিক আছে, একটা ফ্রেম। আমরা এর আগে উইন্ড লোড যখন ক্যালকুলেশন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা বিল্ডিং এর অনেকগুলো ফ্রেম থাকতে পারে, তাই না। তো একটা ফ্রেমের মধ্যে বিল্ডিং এর এই যে যতগুলো হাইট আছে, সো একটা সিঙ্গেল কলামের কথা যদি চিন্তা করি বা এক একটা এই কি বলে আপনার বিমের কথা যদি আমরা যদি চিন্তা করি, যেহেতু আমরা এসএমআরএফ নিয়ে কথা বলছি, দ্যাট মিন্স স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ফ্লোরে আলটিমেটলি দেখা যাবে যে এক একটা কলাম এবং এক একটা কলামে এক এক রকমের আমাদের ফোর্স আসতে পারে, ঠিক আছে, যেটা কিনা আমরা উইন্ড ফোর্সের ক্ষেত্রে দেখছি। সো ঠিক সিমিলার ওয়েতে আর্থকোয়েকের ক্ষেত্রে একদম নিচে যে শিয়ারটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের বেস শিয়ার ভি। এখন এই বেস শিয়ারটা বেসিক্যালি আমাদের এই উপরের দিকে প্রতিটা ফ্লোরে কি পরিমাণ, প্রত্যেকটা জয়েন্টের মধ্যে বেসিক্যালি বিম কলাম জয়েন্টে কি পরিমাণ লোড দিবে সেটা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আবার হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়। সো প্রতিটা ফ্লোরের জন্য কি লোডটা আসবে সেটা আমরা ডিটারমাইন করব। সেটা ডিটারমাইন করার ফর্মুলাটা হচ্ছে এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ল্যাটারাল ফোর্স। সো বেস শিয়ার যেটা, সেই বেস শিয়ারকে আমরা বলতে পারি বেস শিয়ার ভি ইজ ইকুয়ালস টু এফপি প্লাস সামেশন অফ এফ আই, যেখানে আই এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে n। তাহলে এফটিটা কি, এফটি হচ্ছে কি কনসেন্ট্রেটেড ল্যাটারাল ফোর্স কনসিডার্ড এট দ্য টপ অফ দ্য বিল্ডিং। মানে বিল্ডিং এর একদম টপে যখন থাকবে সেই টপে একটা কনসেন্ট্রেটেড লোড আসবে। এই জিনিসটা কিরকম আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। চাবুক দেখছেন কখনো? জি স্যার। জি স্যার। ইভেন চিন্তা করেন যে পাটের দড়ি, ঠিক আছে, দড়ি দিয়ে যদি আপনি মনে করেন যে দড়ি একটা বড় দড়ি বা চাবুক, সেটার এক প্রান্ত আপনি আপনার হাতে রাখছেন, আপনি যদি সেটাকে যদি একটা ওয়েভের মতো যদি নাড়া দেন তাহলে কি হবে, দড়ির একদম যে শেষ প্রান্ত সেখান দিয়ে কি হবে, সেই ওয়েভটা আপনার পাস করবে। পাস করে কি হবে, ওই জায়গাটাতে একদম টপ যে জায়গাটা থাকবে সেখানে একটা চাপড়ের মতো আসবে অনেকটা। যদি আমি ইউটিউব অনলাইনে ক্লাস না আসলে অতটাও খারাপ না। স্যার যে রুমাল দিয়ে করতো স্যার যে স্কুলে, হান্টার
মেকানিজম, এগুলো কি আসলো? কুমির, তিমি, চাবুক তো হান্টার। হান্টার অ্যাকশন মেকানিজম দেখি কি আসে। হান্টার মানে কি? গুলি নাকি, বন্দুক নাকি? জানতাম না তো। না, ইউটিউবে পাচ্ছি না। আচ্ছা দেখি আপনাদেরকে ড্র করে বুঝাতে পারি কিনা। এটা দেখাতে পারলে খুব ভালো হইতো। সে আপনার হাতে মনে করেন যে এটা হচ্ছে একটা চাবুকের দণ্ড, এখান দিয়ে হচ্ছে গিয়ে সেই চাবুকটা আছে। তো আপনি এটাকে যদি ধরে একটা ওয়েভ যদি দেন, তাহলে কি হবে? আলটিমেটলি এই হান্টারটা, এই যে দড়িটা, এটা এরকম ভাবে ওয়েভটা তৈরি হবে। ওয়েভটা এখান থেকে যখন স্টার্ট করলো, একটা সার্টেন টাইম পর যখন এখানে আসবে, এই জায়গাতে এসে এইভাবে এই পয়েন্টটা এই জায়গাতে একটা বাড়ির মতো কিন্তু দিবে। এটার একটা প্র্যাকটিক্যালি যদি আমি বলি, আপনারা অনেককে হচ্ছে গিয়ে আমি জানি না মেয়েরা এভাবে ইয়ে করেন কিনা, ছেলেরা প্রায় সময় দেখা যায়, যেটা আমরাও, আমি যখন আগে আরো আরেকটু ইয়াং ছিলাম বা স্কুল কলেজে থাকতাম, আমরা দেখা যায় যে এই গামছা বা রুমালকে দুই এন্ড ধরে পেঁচিয়ে তারপর এক এন্ড হাতে ধরে আরেক এন্ড দিয়ে আরেকজনকে মারতাম। বাতাসের মধ্যে একটু মারতাম, টাস করে একটা শব্দ হইতো, বা যার গায়ের মধ্যে লাগতো তার ওই জায়গাটাতে কিন্তু হিউজ ফোর্স কিন্তু আসতো। জি স্যার, প্রচুর ব্যথা লাগছে। ঠিক আছে, এবার ভিজুয়ালাইজ করতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা গুড, ছেলেরা তো পারছেন, মেয়েরা কিছু বুঝছেন আমি কি বুঝাতে চাইছি? জি স্যার। আচ্ছা গুড, তাহলে এবার খেয়াল করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে ওই ক্ষেত্রে এবার তাহলে বলেন যে কেন এই ফোর্সটা আসতো। একটা যেই আপনার মনে করেন যে রুমাল বা একটা দড়ি, সেটা দিয়ে আমরা যদি এভাবে যদি বাতাসের মধ্যে যদি একটু ঘুরিয়ে তারপর হচ্ছে গিয়ে যদি চিকন করে একটা রশির মতো পেঁচিয়ে ফেলতাম, পেঁচিয়ে যদি কোথাও যদি দেই, ওইখানে একদম টপ পয়েন্টে যেটা হয় যে এই যে ফোর্সটা আমি যে হচ্ছে গিয়ে মুভ করলাম, মুভ করার কারণে ফোর্সের একটা হিউজ পরিমাণ সার্টেন অ্যামাউন্ট যতটুকু সে ট্রাভেল করতেছে, সেটা টপ পয়েন্ট, দ্যাট মিনস যেই এন্ডটা আপনার মাটিতে হোক বা আপনার বন্ধুর গায়ে হোক বা আপনার, এটা দেখা যায় যে বড়রা মাঝে মাঝে বড় ভাই বা বোন থাকলে তারা হচ্ছে গিয়ে ছোট ভাই বা বোনকে শায়েস্তা করার ক্ষেত্রে এই কাজ জিনিসটা বেশি ইউজ করে। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রেন্ডরা একজন আরেকজনকে দুষ্টামি করার জন্য হচ্ছে গিয়ে এই কাজগুলো করে। তো স্যার আমি রেগুলার করি এটা। আপনি আপনার ছোট ভাইকে নাকি? জি স্যার। স্যার তাহলে তো এটা আমার বুঝতে মনে হলে হচ্ছে, বাংলা ওমর সানির ছবি দেখতে হবে স্যার। হ্যাঁ ওমর সানির ছবি বাংলা? কেন ওমর সানির ছবিতে কি এগুলো দেখা যায় নাকি? জি স্যার, তাহলে তো try চাবুকের করবে, বাড়ি। পারে স্যার। ও চাবুকের বাড়ি, আচ্ছা ঠিক আছে, খুঁজলাম তো পাইলাম না তো, ইউটিউবে দেখাইতে পারলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। স্যার ইউটিউবে যে ওয়াইপ ক্র্যাকার লিখলে স্যার আপনি পাবেন। আচ্ছা আপনারা নিজেরা একটু খুঁজে দেখেন, ঠিক আছে, আদারওয়াইজ আমাদের ক্লাস টাইম চেট হয়ে যাবে। নিখিল আবার কি বললো এখানে, স্যার ব্রিটিশরা মারতো লেবারদের, হ্যাঁ রাইট, ব্রিটিশ না, দাস প্রথা বেসিক্যালি যখন ছিল, তখন যারা মনিব ছিল তারা সবাই হচ্ছে গিয়ে কি বলে দাসদের কে এরকম হচ্ছে গিয়ে করতো। ইভেন এই মিডল ইস্টে যখন হচ্ছে গিয়ে দাস প্রথা ছিল, তখনও হচ্ছে গিয়ে এই জিনিসটা চলতো। ঠিক আছে, আচ্ছা হোয়াট এভার। সো আমরা যেটা বলছিলাম, সো ওই জিনিসটা যদি আপনি এখন চিন্তা করেন বিল্ডিং এর ক্ষেত্রে, বিল্ডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এই যে আমাদের বেস শিয়ার কোথায় গেল, যে বেস শিয়ারটা আসছে, এটা যখন বিল্ডিং এর আমরা কি বলেছিলাম, আর্থকোয়েক ওয়েভ প্রোপাগেশন,
হ্যাঁ, গুড, সুন্দর একটা ছবি পেয়ে গেছি। সো এই যে আমাদের আর্থকোয়েকে যে ওয়েভটা প্রপাগেট করতেছে, এইটা যখন আমার এই বিল্ডিং এর বেজে এসে যখন এফেক্ট করে, বেজে আসার পর যে বেজ শিয়ারটা, এটা যখন আমার বিল্ডিং এর যে ফ্রেম ধরে, মানে একটা কলাম বা সিঙ্গেল একটা কলাম বা একটা ফ্রেম ধরে যখন উপরের দিকে ট্রাভেল করতে থাকে, তখন দেখা যায় যে একদম এন্ড পয়েন্টে গিয়ে একটা হিউজ ফোর্স চলে আসে। প্রত্যেকটা পয়েন্টে প্রপোর্শনেট হিসেবে যাচ্ছে, প্রতিটা যত আমার হাইট বাড়বে ততটা আমার প্রপোর্শনেট হিসেবে যাবে। ইন অ্যাডিশন, মানে এটা ছাড়াও একদম টপ স্টোরিতে আপনার একটা এক্সট্রা ফোর্স আসবে, যেটা কিনা ওই যে আমরা বলছিলাম যে হান্টারের টপ পয়েন্টে গিয়ে একটা টাস করে আপনার জোরে ফোর্স আসবে। ওই ফোর্সটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি এই এফটি, যেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেটেড ল্যাটেরাল ফোর্স কনসিডার্ড অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং ইন অ্যাডিশন টু দ্য ফোর্স এফএন। এফএন কোনটা? এফএন হচ্ছে কি এই যে প্রতিটা স্টোরি লেভেলে যেটা আসবে। যেমন আপনার যদি 10 তলা বিল্ডিং হয়, তাহলে একতলা থেকে শুরু করে, দ্যাট মিনস এই সামেশন এফ আই যেটা, সেটা বোঝানো হচ্ছে যে ল্যাটেরাল ফোর্স অ্যাপ্লাইড অ্যাট স্টোরি লেভেল আই। দ্যাট মিনস আই এর ভ্যালু 1 থেকে শুরু করে, আপনার যদি 10 তলা হয় তাহলে এন এর ভ্যালু হবে 10। তাহলে প্রত্যেকটা ফ্লোরে আপনি যেই ভ্যালুটা পাচ্ছেন, সে ফার্স্ট স্টোরিতে আপনি একটা ফোর্স পাবেন, সেকেন্ড স্টোরিতে আরেকটা ফোর্স, এভাবে থার্ড স্টোরিতে, ফোর্থ স্টোরিতে, ফিফথ স্টোরিতে, এভাবে 10th স্টোরিতে গেলেও আপনি একটা ফোর্স পাবেন। 10th স্টোরি যে ফোর্স, সেটা বাদে 10th স্টোরিতে একটা কনসেন্ট্রেটেড ল্যাটেরাল ফোর্স আসবে ডিউ টু বেস শিয়ার, ওইটাই হচ্ছে কি সেই এফটি। আলটিমেটলি টোটাল বেস শিয়ার ইজ ইকুয়াল টু প্রত্যেকটা ফ্লোরে ইচ স্টোরি লেভেলে আপনার যেই ল্যাটেরাল ফোর্সটা আসবে সেটা প্লাস কনসেন্ট্রেটেড ল্যাটেরাল ফোর্স অ্যাট দ্য টপ অফ দ্য স্টোরি। এই দুইটাকে যোগ করলে আলটিমেটলি আমরা পাচ্ছি টোটাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফোর্স ভি। এখন এই এফটি কিভাবে ক্যালকুলেট করব? এফটি ক্যালকুলেট করার জন্য আমাদেরকে দুইটা জিনিস বলা হয়েছে। সেটা কি? নাম্বার 1, টি। টিটা কি ছিল খেয়াল করে দেখেন। টিটা ছিল আমাদের টাইম অফ কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স কতটুকু সময় ধরে আমাদের এই আর্থকোয়েকটা হচ্ছে সেটা বের করার যে সিস্টেম। সো এই যে টি, যেটা এই টিটা ফান্ডামেন্টাল পিরিয়ড যেটা, সেটা যদি 0.7 সেকেন্ডের থেকে যদি কম হয়, যদি টি এর ভ্যালু 0.7 সেকেন্ডের থেকে যদি কম বা ইকুয়াল হয়, তাহলে এফ টির ভ্যালু হবে 0, মানে টপে আপনার কোনো কনসেন্ট্রেটেড ফোর্স আসবে না। আর আস্তে আস্তেই এই ইয়াটা, হান্টারের ইয়াটা মিনিমাইজ হয়ে যাবে। দ্যাট মিনস আপনি যদি চিন্তা করেন যে একটা দড়ি নিয়ে আপনি দড়িটাকে যদি এভাবে যদি অল্প ফোর্স দেন, ঠিক আছে, তাহলে আপনার কি হবে, এটা একদম টপ পর্যন্ত যেতে যেতে আলটিমেটলি কিন্তু এটা মিনিমাইজ হয়ে যাবে। আর যদি আপনি হচ্ছেন গিয়ে এই টি এর টাইম পিরিয়ডটা 0.7 সেকেন্ডের থেকে যদি বেশি হয়, তাহলে এফ টির ভ্যালু হবে 0.07 টি ইন্টু ভি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এফ টির ভ্যালু, যেটা কিনা আবার লেস ইকুয়াল দেন হবে 0.25 ভি থেকে। মানে যে বেস শিয়ার, সেই বেস শিয়ারের 25% কম বা ইকুয়াল হবে, এর চেয়ে বেশি হবে না এফ টির ভ্যালু। আচ্ছা, আর ডিস্ট্রিবিউশনটা তাহলে কিভাবে হচ্ছে? প্রতিটা ফ্লোরে আমাদের যেটা আসবে, the remaining portion of the base shear shall be distributed over the height of the building including level n according to the relation. তাহলে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে যে fx, যে ফোর্সটা আমরা পাচ্ছি, সেই fx is equals to v minus ft into wx hx divided by summation of wi hi। মানে বোঝানো হচ্ছে যে প্রতিটা ফ্লোর লেভেলে আপনি যে ফোর্সটা ডিটারমাইন করবেন, সেই ফোর্সটা এফ এক্স যেটা আসবে, সেই এফ এক্স এর ভ্যালুটা হবে ভি মাইনাস এফ টি। ভি হচ্ছে আমাদের টোটাল শিয়ার, টোটাল বেস শিয়ার, মাইনাস এফ টিটা হচ্ছে গিয়ে কনসেন্ট্রেটেড ফোর্স, ইনটু ডাব্লিউ এক্স। ডাব্লিউ এক্স হচ্ছে যেই আপনি ফ্লোর লেভেলে ফোর্সটা বের করবেন, সেই ফ্লোর লেভেলের আপনার যে সিসমিক ডেড লোড ডাব্লিউ, সেটা hx হচ্ছে গিয়ে ওই ফ্লোর লেভেলের হাইট কত সেটা, ডিভাইডেড বাই টোটাল বিল্ডিং এর যেই ডেড লোড ইনটু টোটাল বিল্ডিং এর হাইট। তার মানে টোটাল বিল্ডিং যদি হয় আপনার 10 তলা, তাহলে 10 তলার বিল্ডিং এর আপনার হচ্ছে গিয়ে টোটাল যেই বিল্ডিং এর লোড আসবে, সেই লোড মাল্টিপ্লাইড বাই 10 তলা বিল্ডিং এর হাইট কত, সেই হাইট, আর উপরে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টোরির জন্য আপনি হচ্ছেন গিয়ে যে বিল্ডিং এর লোড,
ইনটু ওই ইন্ডিভিজুয়াল স্টোরির হাইট কত, সেটা যদি করেন তাহলে আপনি পাবেন fx। এইভাবে আলটিমেটলি আমরা প্রতিটা ফ্লোরের লেভেলের জন্য আমরা এফ এর ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। এই হচ্ছে গিয়ে টোটাল আর্থকোয়েকের যেই লোড ক্যালকুলেশন সিস্টেম। বুঝা গিয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এইভাবে আলটিমেটলি আমরা যদি একটা প্রবলেমে যদি আসি, আর্থকোয়েকের ক্যালকুলেশন একটু বড়, ঠিক আছে? আমরা যদি আমাদের প্রবলেমটা যদি দেখি, সো এইখানে দেখেন আমাদেরকে একটা বিল্ডিং এর প্ল্যান দেয়া আছে, যে প্ল্যানে আমাদেরকে বলা হচ্ছে যে একটা ইন্টারনাল ফ্রেমের জন্য আমাদের সরি ইন্টারনাল ফ্রেম না, যে কোনো ইন্টারনাল ফ্রেম যদি আমরা বলি, কারণ এখানে আচ্ছা তার আগে একটু বলি, ফাইনালি আমরা যেই ক্যালকুলেশনটা শেষ করলাম, এখানে দেখেন যে কোথাও কিন্তু এই বেস শেয়ার বলেন বা ইন্ডিভিজুয়াল শেয়ার বলেন, কোথাও কিন্তু এই যে বেস শেয়ারের ফর্মুলা বলেন বা এই বেস শেয়ারটাকে যখন আমি টোটাল ইন্ডিভিজুয়াল ফ্লোর ওয়াইজ যখন ভাগ করে দিচ্ছি, কোথাও কি আলটিমেটলি আমাদের এই আর্থকোয়েকের যেই কি বলে ওয়েভের ইন্টেন্সিটি কি আসছে কোথাও? না স্যার। নো স্যার। আমরা যখন C203 কোর্সটা যখন পড়ছিলাম, আপনাদের মনে আছে, সেখানে আমরা আর্থকোয়েক পড়ছি এবং আর্থকোয়েকের মধ্যে আমরা পড়ছিলাম যে আর্থকোয়েকের যে ডিটারমিনেশন, আর্থকোয়েকের তীব্রতা মাপার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি বেসড মেথড, আর একটা হচ্ছে গিয়ে ওয়েভের অ্যামপ্লিটিউড বেসড মেথড। এই দুই মেথডের কোনো মেথড কি আলটিমেটলি এই আমার স্ট্রাকচারের যে স্ট্যাবিলিটি আমি ডিটারমাইন করতেছি, যে কি পরিমাণ ফোর্স আসবে একটা স্ট্রাকচার উপরে, কোথাও কি এই দুইটার কোনো মেথড আমরা নিছি? ঠিক আছে, কি পরিমাণ অ্যামপ্লিটিউড আসবে বা কি পরিমাণ আমার ইন্টেন্সিটি, কোথাও কি নিছি? নেই। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এই যে রিক্টার স্কেলে আমরা যতই বলি 8 মাত্রার ভূমিকম্প, 7 মাত্রার ভূমিকম্প, 6.5 মাত্রার ভূমিকম্প বা 6 মাত্রার ভূমিকম্প, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের স্ট্রাকচারের জন্য কিছুই ডিটারমাইন করবে না। ডিটারমাইন করবে কোনটা? এই যে ভূমিকম্পটা হয়েছে সেটা বেসিক্যালি কত সময় ধরে হয়েছিল সেটা। কেন? কারণ ফর্মুলার মধ্যে কিন্তু আমাদের যেই ইয়াটা বলা আছে, এই যে আমরা যে বের করছি, সেখানে একটা জিনিসই গভর্ন করতেছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড টি। যত বেশি টাইম পিরিয়ড আসবে তত বেশি আমাদের হচ্ছে গিয়ে সি বাড়বে, সি বাড়লে বেস শিয়ার বাড়বে আলটিমেটলি। ঠিক আছে? বুঝতে পেরেছেন? নেক্সট টাইম যখন কেউ যখন আসবে, এসে যখন আপনাকে বলবে যে আরে ওই জায়গা হচ্ছে গিয়ে এত বিশাল বড় একটা ভূমিকম্প হয়েছে, তখন আপনি কি বলবেন তাকে? আপনি তো এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক কিছু মোটামুটি শিখলেন, জানলেন, তখন তাকে কি বলবেন? স্যার কত সময় ধরে হয়েছে ওইটা? হ্যাঁ, আমাদেরকে বলতে হবে যে রিক্টার স্কেলের যেটা, সেটা অবশ্যই একটা ইন্ডিকেশন যে রিক্টার স্কেলে অনেক বেশি হয়েছে, তার মানে হচ্ছে কি অ্যামপ্লিটিউড অনেক বেশি ছিল। তো কিন্তু যদি স্ট্রাকচারের স্ট্যাবিলিটির কথা চিন্তা করা হয়, তাহলে কিন্তু আমার রিক্টার স্কেলের যেই ইন্টেন্সিটি, সেটা আমাকে কোনো কিছুই বুঝাবে না। আমার দরকার বেসিক্যালি টাইম পিরিয়ড কতক্ষণ সেইটা। সো যখন আপনি মনে করেন ফুল সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, আপনি হচ্ছেন গিয়ে মনে করেন যে আপনার কাছে কোনো একজন ক্লায়েন্ট আসলো, এসে বললো যে ভাই আমার বিল্ডিং হচ্ছে গিয়ে যদি কোনো কারণে আর্থকোয়েক যদি হয়, আমার বিল্ডিং হচ্ছে গিয়ে সুনামগঞ্জে বা হচ্ছে গিয়ে যেমন সিলেটের দিকে, কি বলে, মুয়াজের বাড়ি তো সিলেট, তাই না মুয়াজ? জি স্যার। হ্যাঁ, বাংলাদেশের এই যে আমরা যে দেখছি যে যত আপনার কি বলে সিসমিক জোন যেটা আমরা দেখছি, সেই সিসমিক জোনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সিসমিক জোনটা হচ্ছে গিয়ে এই সিলেটের অংশটাই। পুরানো কোড বলেন বা নতুন যেটা তৈরি করা হচ্ছে সেটা বলেন, দুইটার ক্ষেত্রে কিন্তু সুনামগঞ্জ, সিলেট এই জায়গাটা বেশি হচ্ছে গিয়ে একটু আমাদের সিসমিক অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। এইসব জায়গায় যদি আপনাকে যদি এসে যদি বলে যে ভাই
আমার এখানে তো হচ্ছে গিয়ে খুব একটা ইয়ে হয় না, বা আমার এখানে কি হচ্ছে গিয়ে 7.5 যদি হচ্ছে ভূমিকম্প হয় তাহলে আমার বিল্ডিং টিকবে তো? তখন আপনি কি বলবেন, কিভাবে বুঝাবেন ক্লায়েন্টকে? স্যার বলবো মানে কত সময় ধরে হয়েছে ওইটা মেইনলি আমি দেখবো। না, ডাইরেক্ট ক্লায়েন্টলে এইভাবে বলছে না, ক্লায়েন্ট কিন্তু তখন বলবে যে এটা কি ইঞ্জিনিয়ার আসছে, এই ইঞ্জিনিয়ার কি কথা বলে। ক্লায়েন্ট ডিলিং কিন্তু একটা বিশাল বড় বিষয়, ঠিক আছে? ক্লায়েন্ট ডিলিং বা আপনি যখন হচ্ছেন গিয়ে যে কোনো একজনের সাথে কথা বলবেন যে কিনা বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার না, যার এই নলেজটা নাই। এখন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছেন, আপনার এই নলেজ হয়েছে যে আপনি বুঝতে পারতেছেন। একটা ঝিঝি পোকার মতো শব্দ আসতেছে, কারোর কি মাইক্রোফোন অন করা? জি স্যার, এমনই পাচ্ছি। মাইক্রোফোন দিয়ে কেমন যেন একটা ঝিঝি পোকার মতো শব্দ হচ্ছে হঠাৎ করে। আচ্ছা, যাই হোক, যদিও কারোর দেখতেছি না মাইক্রোফোন অন করা, সবারটা অফ করে দেখাচ্ছে। আচ্ছা, এনিহাউ, যে কিনা একটা নন সিভিল ইঞ্জিনিয়ার, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, আপনি এখন এই যে আজকে আপনাকে আমি আর্থকোয়েক লোড ক্যালকুলেশন করা শিখেছি, আজকে আপনি শিখতে পারলেন যে বিল্ডিং এর স্ট্রাকচারের যে স্ট্যাবিলিটি সেটা ডিপেন্ড করে আর্থকোয়েকের টাইম পিরিয়ডের উপরে, আর্থকোয়েকের ইন্টেন্সিটির উপরে না। কিন্তু এর আগ পর্যন্ত তো আপনি তো এই জিনিসটা জানতেন না। এর আগ পর্যন্ত আমরা সবাই কিন্তু এটাই বুঝতাম যে আচ্ছা, যখন হচ্ছে কি আর্থকোয়েক যদি 6 রিক্টার স্কেল 6 যদি হয় তার মানে নিশ্চয়ই খুব ভয়ঙ্কর, আমার বিল্ডিং মনে হয় ভেঙে যেতে পারে, বা রিক্টার স্কেল 7 উঠলে মনে হয় আমার বিল্ডিং মনে হয় ভেঙে যাবে, এরকম একটা জিনিস। তো যে নন সিভিল ইঞ্জিনিয়ার, তাকে যদি আপনি যদি হঠাৎ করেই যদি বলেন যে ভাই আপনার 7 হোক 8 হোক কোনো সমস্যা নাই, আপনার হচ্ছে কি বেশি সময় ধরে হবে কিনা সেটা সে কিন্তু সহজে কিন্তু বুঝবে না। সে একটা মনের মধ্যে ভয় থাকবে। কেন? কারণ আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি আপনি সোসাইটি কখনো একদিনে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে ধাপে ধাপে চেঞ্জ করতে হবে। সো মানুষের মধ্যে যেই একটা ভ্রান্ত ধারণা, যেমন আজ থেকে কয়েক দশক আগে যদি চিন্তা করেন, বাংলাদেশের মানুষ যখন এত শিক্ষিত ছিল না, তখন আমরা সমাজ বিজ্ঞান বই ছোটবেলায় আমরা ক্লাস 4-5 এ সমাজ বিজ্ঞান বই পড়ছিলাম যে আগেকার দিনে কি বলে গ্রামগঞ্জে রাতের বেলায় যদি হচ্ছে গিয়ে জোনাকি পোকার লাইট দেখা গেলে মানুষজন মনে করতে এখানে মনে হয় আত্মা আছে বা অশরীরী আত্মা আছে, তারা মনে হয় এখানে আসছে, এইসব জায়গা এড়ায় চলতে হবে। কিন্তু পরে দিয়ে মানুষের যখন নলেজ বাড়লো তখন তারা বুঝলো যে না, এটা একটা জোনাকি পোকা, নাথিং এলস, এখানে আত্মা টাত্মার কোনো বিষয় নাই। বা মাঝে মাঝে দেখা যায় যে আপনার পচা ডোবার উপর দিয়ে হচ্ছে গিয়ে লাইট আর হচ্ছে গিয়ে ধোয়া, তখন মনে করতে এখানে মনে হয় জিন আসছে বা আত্মা আসছে। পরে দিয়ে দেখা গেল যে না, অশরীরী এইসব বলতে কিছু নাই, এটা হচ্ছে বেসিক্যালি যে ডোবা টোবা গুলোর মধ্যে যে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাস আর জোনাকি পোকা মিলে এরকম একটা জিনিস তৈরি হয়েছে। তো ঠিক সিমিলার ওয়েতে যারা নন সিভিল ইঞ্জিনিয়ার, তাকে যদি আপনি যদি একবারেই যদি বুঝায় বলেন যে এটা আসলে কিছুই না, সে কিন্তু ভয় পেয়ে যাবে। সে বুঝবে যে এই ইঞ্জিনিয়ার মনে হয় ভালো ইঞ্জিনিয়ার না, এই ইঞ্জিনিয়ার জানেই না কিছু, সে হচ্ছে গিয়ে উল্টা পাল্টা আমার কাছে আসছে। তো আপনি একবারে বুঝতে পারেন, আপনাকে এইভাবে বুঝায় বলতে হবে যে দেখেন অবশ্যই আপনার বিল্ডিং টিকবে, তবে আপনাকে আপনি এটা নিয়ে মানে রিক্টার স্কেলই আপনার সবকিছু না, আপনাকে এটাও চিন্তা করতে হবে যে দেখেন ভাই, আপনি যদি এই বিল্ডিংটা যদি আপনার যদি অনেক সময় ধরে যদি কি বলে টাইম পিরিয়ড যদি অনেক বেশি হয়, তাহলে আলটিমেটলি আপনার বিল্ডিং এর জন্য বেশি হচ্ছে গিয়ে ক্ষতিকর, এবং সেটাকে আমি অবশ্যই কনসিডার করে আমি আপনার স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনি দিতে পারেন, যে জিনিসটা আমি প্রায় সময় হচ্ছে গিয়ে দিয়ে থাকি আমার স্টুডেন্টদেরকে যখন আমি এই কোর্সটা পড়াই বা আর্থকোয়েক রিলেটেড কিছু একটা যদি পড়াই আমি, ঠিক আছে? সেটা আপনারা কখনো কাঁচা পাকা রাস্তা দিয়ে চলছেন? মানে কাঁচা পাকা রাস্তা বলতে হচ্ছে কি যে রাস্তাটার মধ্যে মাত্র ইট বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উপরের যেই ফিনিশিং লেয়ার দেওয়া হয় নাই, জাস্ট জি স্যার, জি স্যার। জি স্যার। ভেরি গুড। এরকম রাস্তা দিয়ে আপনি যদি রিক্সায় করে যান, ঠিক আছে, এবং সেই রাস্তাটা যদি মনে করেন যে খুব অল্প একটু রাস্তা, ঠিক আছে, আপনি যদি রিক্সায় দিয়ে যান, তাহলে আপনার কিন্তু শরীরে কিন্তু আপনি খুব একটা ডিসকমফোর্ট ফিল করবেন না। কিন্তু রাস্তার লেন্থটা যদি হয় অনেক লম্বা, এবং সেইখান দিয়ে আপনার যদি রিক্সা যদি যাইতে থাকে, একটা সার্টেন টাইম পর কিন্তু আপনার ডিসকমফোর্ট লেভেল শুরু হইতে থাকবে, এবং যত টাইম যাবে ডিসকমফোর্ট লেভেল আরো বাড়তে থাকবে। দেখা যাবে যে শরীরের রিবস গুলোতে আস্তে আস্তে ব্যথা বাড়তেছে। এমনটা হয় না? জি স্যার। জি স্যার।
এইটা হচ্ছে কি অনেকটা ওইরকম একটা জিনিস যে আর্থকোয়েক যদি আপনার অনেক হাই ইন্টেন্সিটিরও হয় কিন্তু যদি খুব কম টাইম পিরিয়ডে হয় আপনার কিন্তু খুব একটা স্ট্রাকচার বুঝতে পারবে না, স্ট্রাকচার বুঝার আগেই সেটা আপনার কি হবে, ভ্যানিশ হয়ে যাবে আর্থকোয়েক ফোর্সটা। কিন্তু যদি টাইম পিরিয়ড যদি অনেক বেশি সময় ধরে যদি হয় তাহলে কিন্তু আপনার স্ট্রাকচার কিন্তু সেটা ঠিকই ফিল করতে থাকবে এবং বারবার যখন এরকম ভাবে নড়তে থাকবে যত বেশি সময় নড়তে থাকবে তত সময় কারণে আপনার দেখা যাবে যে স্ট্রাকচার ভালনারেবিলিটি আরো বাড়তে থাকবে। সো বেসিক্যালি এই কারণে আমরা ওইভাবেই ডিজাইন করে থাকি। এইভাবে আপনাকে জিনিসটাকে প্র্যাকটিক্যালি আপনি আপনার ক্লায়েন্টকে এভাবে আপনি বুঝাতে পারেন। স্যার তাহলে একটা কোয়েশ্চেন আছে। বলেন। স্যার ওই যে বিভিন্ন এই যে সেতু অথবা বিভিন্ন যে স্টিল বা রোডের কোম্পানিগুলা যে বিভিন্ন কথা বলে যে ওদের রোড গুলা এত রিক্টার স্কেল সহনশীল, তাহলে ওইটা কি আসলে? ভোগাস, মিথ্যা কথা। সাধারণ মানুষ রিক্টার স্কেলটাই শুধুমাত্র বুঝে, এই কারণে তাদেরকে খুশি করার জন্য ওইভাবেই বলা হয়। এই যে বললাম আপনাদের শুরুতে একটা কথা বললাম না যে আগে আপনার যখন এই যে স্টিল রোলিং মিলস গুলো যখন হচ্ছে গিয়ে বিজ্ঞাপন দিত তখন তারা বলতো যে রিক্টার স্কেল এত মাত্রা ইয়া করতে হয়। পরে দিয়ে যখন বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সোসাইটি যারা আছেন তারা যখন এই জিনিসটা নিয়ে যখন প্রতিবাদ করলো যেটা বেসিক্যালি মানুষকে ভুলভাবে ইয়া করা হচ্ছে, এখন কিন্তু কেউ কিন্তু আর এটা বলে না যে 6.5 বা 7 মাত্রার ভূমিকম্প আপনার হচ্ছে গিয়ে ঠেকাইতে পারবে। এখন কিন্তু বিজ্ঞাপনগুলো যখন দেয় তখন কিন্তু দেখবেন বিজ্ঞাপনগুলোতে বলা হয় একটা জিনিস কি, এত সাইক্লিক লোডের আন্ডারে টেস্ট করা হয়েছে। খেয়াল করে দেখেন একটু যে এই যে বিএসআরএম কেএসআরএম এস এটা কিন্তু এখন কিন্তু এই কথাটা বলে যে এত সাইক্লিক লোড সহনশীল, এত সাইক্লিক লোড পর্যন্ত সে রোড করতে পারে। এবং এই সাইক্লিক লোড মানে কি, এত সাইকেল লোড এত তাহলে একটা টাইমের মধ্যে অবশ্যই দেওয়া হচ্ছে। সো ওই টাইম পিরিয়ডটাকে সে বেসিক্যালি এখন ইন্ডিকেট করে। এখন কিন্তু আর কিন্তু বলে না যে রিক্টার স্কেল এত মাত্রার ভূমিকম্প রোধ করতে পারবে। সো মানুষ যেহেতু আগে বুঝতো না এই কারণে তাদেরকে ওইভাবে বোঝানো হইতো। মানুষ ভুল বুঝতো, যারা কিনা হচ্ছে ঠিক বুঝতো তারাও ভুলটাই মানুষকে বুঝাইতো। এখন দায় দায়িত্বটা বেসিক্যালি আমাদের ইঞ্জিনিয়ারদের যে আমরা আমাদের ক্লায়েন্টকে এভাবে বুঝাইতে হবে আপনার। যেমন এই যে আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম যে আপনি যদি একটা কাঁচা রাস্তার মধ্য দিয়ে যেখানে মাত্র ইট বিছানো হয়েছে সেখানে আপনি যদি অল্প রাস্তার লেংথে যদি অল্প থাকে আপনি যদি ওটার উপর দিয়ে যদি রিক্সায় করে যান আপনি খুব একটা বেশি ফিল করবেন না। ফিল হওয়ার আগেই আপনার হচ্ছে ডিসকমফোর্ট লেভেল তৈরি করার আগেই আপনি রাস্তাটা ক্রস করে গেলেন। কিন্তু এই রাস্তাটা যদি হয় আপনার প্রায় 3-4 কিলোমিটার এবং সেটার উপরে আপনাকে রিক্সায় যেতে হবে, আপনার কিন্তু শরীরের বুকের মধ্যে কিন্তু যে রিবস গুলো আছে সেই রিবস এর মধ্যে পাঁজরের মধ্যে কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে। জি স্যার। এই এক্সাম্পলটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দেখি এটাতে কি দেখায়। মনে হচ্ছে ইট্যাপস এর একটা ভিডিও। দেখেন আর্থকোয়েক ফোর্স আসার ফলে কি সুন্দর মতো দেখাচ্ছে যে বিল্ডিংটা এইভাবে ইয়ে করতে থাকবে। সো আপনার যত বেশি টাইম পিরিয়ড ধরে এই জিনিসটা ঘটবে তত বেশি সময় যখন এটা এরকম নড়তে থাকবে, নড়াচড়ার ফলে যত বেশি সময় নড়বে তত বেশি এটা ভালনারেবল হবে। আর যদি নড়াচড়ার সময়টা যদি আমার কম থাকে তাহলে এটা বুঝার আগেই হচ্ছে কি আমার আর্থকোয়েক শেষ হয়ে গেল। সো বেসিক্যালি এই টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। সিমিলারলি দেখেন এই যে একটা এটা হচ্ছে কোথায়, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে একটা স্যাম্পল বিল্ডিং তৈরি করা হয়েছে ইট দিয়ে এবং এই যে বেজ শিয়ার দেওয়া হচ্ছে নিচের দিকে। এখন দেখেন আস্তে আস্তে বেজ শিয়ার বাড়তেছে। একটা এটাকে বলা হয় শেক টেবিল টেস্ট। শেক টেবিল টেস্টে আমরা কি করতেছি, নিচে ভূমিকম্প তৈরি করা হচ্ছে শেক টেবিলের মাধ্যমে। দেখা হবে যে কত টাইম পিরিয়ডের মধ্যে এসে আলটিমেটলি দেখেন শুরুর দিকে কি হচ্ছে আমাদের এই যে আস্তে আস্তে দেখেন ইন্টেন্সিটিটা বাড়তেছে। শুরুর দিকে খেয়াল করে দেখেন জাস্ট কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু বিল্ডিং কিন্তু কিছুই হয় নাই। এখন দেখেন এই যে বিল্ডিং আস্তে আস্তে কিন্তু ক্র্যাক তৈরি হচ্ছে। এই যে এখান থেকে ক্র্যাক তৈরি হয়েছে, এখানে ক্র্যাক তৈরি হয়েছে। আমি যদি আরেকটু পিছনে আসি, শুরুর দিকে দেখেন এখানে একটু একটু করে আস্তে আস্তে ক্র্যাকটা প্রপাগেট হওয়া শুরু করছিল। কিন্তু এই যে শুরুর দিকে যে 28 সেকেন্ড, প্রথম 25 সেকেন্ডে কিন্তু কোনো আমার কিচ্ছু হয় নাই বিল্ডিং এর। ঠিকই আর্থকোয়েক আসছে, দেখেন আর্থকোয়েক ঠিকই হচ্ছে কিন্তু বিল্ডিং কিন্তু কোনো ফাটল দেখা দেয় নাই। কিন্তু যতই আমার টাইম পিরিয়ডটা আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে আমার কি হচ্ছে, এখানে ক্র্যাক তৈরি হবে বিল্ডিং এর মধ্যে।
এবং এই যে দেখেন বিল্ডিং এর এই যে ফাটল বাড়তেছে আস্তে আস্তে ওয়ালের মধ্যে, পুরো বিষয়টা এবার খেয়াল করতে থাকেন। যত টাইম যাচ্ছে, টাইম পিরিয়ড যত বাড়তেছে, ওই একই লেভেলের কিন্তু ইন্টেন্সিটি কিন্তু বাড়ে নাই। খেয়াল করে দেখেন ইন্টেন্সিটি কিন্তু বাড়ে নাই, জাস্ট টাইম পিরিয়ডটা বাড়তেছে। টাইম পিরিয়ড বাড়ার ফলে আলটিমেটলি কি হচ্ছে, আমার বিল্ডিং কিন্তু ভেঙে যাচ্ছে। সো যদি অল্প সময় হইতো, মাত্র 5 সেকেন্ডের জন্য হইতো, তাহলে বিল্ডিং এ কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই সেম ইন্টেন্সিটি 20 সেকেন্ড বা দেখেন এই যে ভাঙনটা শুরু হলো, এই যে নড়া শুরু হচ্ছে, কত প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি এসে এই যে ফাটল ধরছে, এরপর পুরোটা ভেঙে পড়তেছে কত সেকেন্ডের মাথায় এসে দেখি 40 সেকেন্ড, বিল্ডিং প্রায় ভেঙে গেছে, এই একদম ভেঙে গেল। দেখেন 40 সেকেন্ডের মাথায় এসে পুরো বিল্ডিং কিন্তু ভেঙে পড়লো। কিন্তু যদি মাত্র 5 সেকেন্ড হইতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। স্যার 1 মিনিট কোশ্চেনটা নিচ্ছি, তার আগে আরেকটা ভিডিও দেখি আমরা, ঠিক আছে? সেম একটা সিমুলেশন তৈরি করা হয়েছে আর্থকোয়েকের জন্য, যেখানে দেখানো হচ্ছে এই যে আপনার শেক হচ্ছে, বেজ শিয়ার আসছে, শেক হচ্ছে, শেক হওয়ার পর দেখেন কি হচ্ছে পুরো ঘটনাটা। আগেরটাতে আমরা দেখছি যে উপর থেকে ভেঙে পড়ছে, এইটার ক্ষেত্রে নিচের থেকে ভেঙে পড়তেছে কিন্তু। নেক্সট আরেকটা নিচ থেকে ভেঙে পড়তেছে। এগুলো হচ্ছে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে, সেই মডেলগুলো দিয়ে আলটিমেটলি অ্যানিমেশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ এবার বলেন। স্যার একটা বিল্ডিং সাপোজ স্যার 30টা আর্থকোয়েক ফেস করলো স্যার, তো আস্তে আস্তে আর্থকোয়েকের সংখ্যা বাড়তে বাড়তে স্যার মানে বিল্ডিং এর স্ট্রেংথ কমতে থাকবে না ধীরে ধীরে? অবভিয়াসলি বিল্ডিং এর স্ট্রেংথ যত বেশি, একটা বিল্ডিং যত বেশি এরকম আর্থকোয়েক হতে থাকবে, তার হচ্ছে গিয়ে যেই ইনিশিয়াল যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ একটু একটু করে কমতে থাকবে। এবং এটা ডিপেন্ড করবে আলটিমেটলি কি বলে টোটাল লাইফ সাইকেলের উপরে বা লাইফ পিরিয়ডের উপরে। যেই কারণে দেখবেন যে কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে কনক্রিট স্ট্রাকচারের যেই ম্যাক্সিমাম যেই টাইম পিরিয়ড, সেটা আমরা বলে থাকি 100 বছর, 100 ইয়ার্স। 100 ইয়ার্স পর কিন্তু কনক্রিট স্ট্রাকচারের মেয়াদ থাকে না। যে কারণে যে কোনো কনক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিন্তু বলে রাখি যে এটা ম্যাক্সিমাম ডিজাইন পিরিয়ড হচ্ছে কি 100 ইয়ার্স। এমনও হইতে পারে, এর থেকে কমও হইতে পারে। দেখা গেল যে যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা কয়েকটা মেজর আর্থকোয়েককে ফেস করছে, আলটিমেটলি আস্তে আস্তে দেখা গেল যে পরে দিয়ে একটা সময় আস্তে আস্তে আপনার ক্র্যাক তৈরি হচ্ছে। 70 বছর পর দেখা গেল যে অনেক বড় বড় ফাটল দেখা গেছে, মেজর কলামগুলো, মেজর বিমগুলোতে, স্ল্যাবগুলোতে আস্তে আস্তে আপনার ক্র্যাক দেখা দিচ্ছে। তখন আলটিমেটলি কি একটা সময় আসবে যে 70 বছর পর আপনি দেখা যাচ্ছে না এই বিল্ডিং আর এখন বসবাস করার যোগ্য নাই। তখন আপনার কি করতে হবে, বিল্ডিং ভেঙে আবার নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হবে। স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার দেখা যাবে যে একটা টাইম পিরিয়ড থাকে, ঠিক আছে? যখন আপনার স্টিল স্ট্রাকচার কোর্সটা করবেন, ঠিক আছে, এরপর নেক্সট সেমিস্টার আপনারা 315 করতেছেন, আপনাদের 315 অফার করা হয়েছে, 319 অফার করা হয় নাই। সম্ভবত স্প্রিং 2021 গিয়ে আপনারা স্টিল স্ট্রাকচারের কোর্সটা করবেন। সো ওইখানে আপনারা যখন পড়বেন তখন আপনারা দেখবেন যে স্টিলেরও একটা লাইফ সাইকেল পিরিয়ড আছে। স্টিলের ক্ষেত্রে ফ্যাটিক হয়, ভেঙে যায়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, ক্র্যাক দেখা দেয়। সো তখন হচ্ছে কি ওই স্ট্রাকচারে তখন ওইভাবেও স্ট্রাকচার তৈরি করতে হবে। নাথিং লাস্ট ফর এভার। কোনো বিল্ডিং, কোনো স্ট্রাকচারে কিন্তু আজীবনের জন্য তৈরি করা হয় না, একটা লাইফ সাইকেল টাইম পিরিয়ডের জন্য তৈরি করা হয়। যখন সেই লাইফ সাইকেল বা টাইম পিরিয়ডটা শেষ, ওই স্ট্রাকচারকে সরিয়ে ফেলে নতুন স্ট্রাকচার এই জায়গা তৈরি হবে। এখানে তাহলে আরেকটা মজার কথা আছে যে আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন, ঠিক আছে, আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার আমাদেরকে তো এগুলো সবই জানতে হয়, তাই না? কারণ আমাদেরকে তো বাসা বাড়ি নিয়ে কাজ করতে হয়। আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে আছেন তারা হয়তো আপনারা জানেন, যারা থাকেন না তারা আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে যে যখন আপনি কোনো একটা ফ্ল্যাট কিনতেছেন, ঠিক আছে, সেই ফ্ল্যাটটার কিন্তু আপনি তৈরি হলো, আপনি থাকতেছেন, সে আপনি কিনেন নাই, আপনার এখনো সে ক্ষমতা হয় না, আপনার বাবা কিনছে, ঠিক আছে, বা আপনার দাদা কিনেছিলেন, সেটাতে আপনি, আপনার বাবা এবং আপনারা থাকতেছেন।
ঠিক আছে? তো যখন কেনা হয়েছে, যখন এই বিল্ডিংটা তৈরি হয়েছে, সেখান থেকে তৈরি করে হয়তোবা ম্যাক্সিমাম 1 জেনারেশন বা 2 জেনারেশন পর্যন্ত হয়তোবা আপনি এখানে পুরোটা লাইফ সাইকেল থাকতে পারবেন, ডিপেন্ডিং অন আপনার 1 জেনারেশনের কত বছর সে হায়াত পাবে। সো ধরে নেন যদি 2 জেনারেশন আমি চিন্তা করি, 2 জেনারেশন 50-50-100 বছর পর্যন্ত বাঁচবে, এরপর কিন্তু ওই বিল্ডিং কিন্তু আর থাকবে না, ওই বিল্ডিং ভেঙে ফেলতে হবে। তার মানে ওই বিল্ডিং, ওই যে ফ্ল্যাটটা আপনি করলেন, ওই ফ্ল্যাট কিন্তু শেষ, কারণ বিল্ডিং ভেঙে ফেলতে হবে। তখন কি হবে? ওই জায়গায় তার কোনো বিল্ডিংই নাই। ওই বিল্ডিং তো বসবাসের যোগ্য হবে না। তো তখন আপনার ফ্ল্যাটের কি হবে? কখনো চিন্তা করে দেখছেন? স্যার ফ্ল্যাটের পরিমাণে ওই জায়গা স্যার তো ভাঙবো দলিল কেন হয়। স্যার? আস্তে আস্তে একজন একজন করে একটু বলেন। স্যার জায়গা হ্যাঁ। দলিল তো হয় স্যার ফ্ল্যাটের পরিমাণ অনুযায়ী আর কি, কতগুলো ফ্ল্যাট আছে ওই হিসাবে জায়গা। এক্স্যাক্টলি যেই জায়গাটাতে আপনি আছেন, সেই জায়গাতে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা যতটুকু জমির মধ্যে অবস্থিত, সেই জায়গাতে আপনার যতজন ফ্ল্যাট মালিক আছে তাদেরকে ওই জায়গাটাও ওই অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এখন যখন ওই বিল্ডিং এর সার্ভিস পিরিয়ড শেষ হয়ে যাবে, বিল্ডিং মনে করেন যে তৈরি করা হয়েছিল 100 বছর শেষ, বিল্ডিং এর মেয়াদ শেষ, এখন বিল্ডিং ভেঙে ফেলে নতুন করে করতে হবে, তখন কি হবে? তখন আবার ওই যে ফ্ল্যাটের মালিকেরা আছে তারা সবাই মিলে একসাথে আবার টাকা দিবে, টাকা দিয়ে আবার হচ্ছে কি বাড়ি করবে ওখানে। আর তারা যদি মনে করে যে না আমরা করবো না, আমরা বিক্রি করে দিব, তাহলে অন্য কারোর কাছে বিক্রি করে দিবে। তাহলে পরবর্তী জেনারেশন আবার হচ্ছে কি একটা এভাবে কিনতে হবে। দিস ইজ দ্য টোটাল সিস্টেম। স্যার বাংলাদেশে কি স্যার এটা হয় যে 100 বছর পর স্যার ভেঙে ফেলা আসলে? অবশ্যই হবে না কেন? বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশেই হচ্ছে গিয়ে 100 বছরের উপরে হবে না। হ্যাঁ হইতে পারে, এমন হইতে পারে যে না আপনি 100 বছরের জন্য আমরা কনক্রিট বলতেছি, হয়তো 110 বছর বা 120 বছর পর্যন্ত আপনার বিল্ডিং সার্ভিসিবিলিটি ঠিক আছে, এই কারণে আপনার বিল্ডিং ঠিক মতো টিকে যাচ্ছে। কিন্তু একটা সময় এসে ওটা থাকবে না। কেন? কারণ কনক্রিটের মেয়াদ কিন্তু 100 বছরের বেশি কিন্তু আর থাকে না, তখন কিন্তু আর ওই স্ট্রেংথটা নিতে পারে না। তখন আস্তে আস্তে আপনার পলেস্টারা খসে পড়বে, আপনার কনক্রিটে আস্তে আস্তে দেখা গেল যে সিসমিক লোড আসার ফলে ফলে হচ্ছে গিয়ে সেটা ক্ষয়ে পড়বে, ইয়ে হয়ে যাবে। সো বিল্ডিং এর যে সার্ভিসিবিলিটি, আপনার 200 কোর্স পড়ে আসছেন, সো আমরা নিশ্চয়ই জানেন যে বিল্ডিং এর কিছু সার্ভিসিবিলিটি আছে, যে একটা বিল্ডিং তার হচ্ছে গিয়ে ভালো মতো কি বলে, বিল্ডিং এ হচ্ছে গিয়ে ভালো মতো লাইট আসতে হবে, পানির লাইন লিকেজ থাকবে না, এরকম বিভিন্ন সার্ভিসিবিলিটি আছে। বিল্ডিং এমন না যে আপনার উপরে যদি কেউ যদি হচ্ছে গিয়ে একটু জোরে হাঁটাহাঁটি করে বা একটা ফার্নিচার ইয়া করতেছিল, আপনি টের পাচ্ছেন যে উপর থেকে মনে হচ্ছে যেন ছাদটা কাঁপতেছে, এরকম যাতে না হয়। ঠিক আছে? বা আপনার পাশে আপনার রুমের পাশের রুমে একজন আছে, সে হচ্ছে গিয়ে একটু কথা বলতেছে মোবাইলে, সে হয়তো বা নর্মাল টোনে কথা বলতেছে, কিন্তু সব কথা আপনার রুমে আসতেছে। কেন? কারণ যে ওয়ালটা তৈরি করা হয়েছে পার্টিশন ওয়াল, সেই পার্টিশন ওয়ালটা খুবই নিম্নমানের ব্রিক দিয়ে এবং নিম্নমানের হচ্ছে গিয়ে প্লাস্টারিং করা হয়েছে, যে কারণে আপনার হচ্ছে গিয়ে ওই জায়গাটা খুব ভালো না। তারপর দেখা গেল যে আপনি একটা নতুন বিল্ডিং এ উঠলেন, কিন্তু বর্ষা মৌসুমে হচ্ছে গিয়ে সব হচ্ছে গিয়ে প্লাস্টারিং খসে পড়তেছে, বা হচ্ছে গিয়ে ফ্লোরসেন্স তৈরি হচ্ছে, লবণাক্ততা তৈরি হচ্ছে, তার মানে সার্ভিসিবিলিটি নষ্ট হয়ে গেছে। যখন এই 100 বছর মেয়াদ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে বা 110-এর কাছাকাছি যখন চলে আসবে, তখন দেখবেন যে এরকম বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যাবে। তখন আপনি ওই বিল্ডিং এ আর হচ্ছে বাস করতে পারবেন না, তখন আপনাকে আলটিমেটলি ওই স্ট্রাকচারটাকে আলটিমেটলি ইয়ে করে ফেলতে হবেই। স্যার যেমন যে কনক্রিটেরই যেমন স্যার শুনলাম যে 100 বছর স্যার, তো এরকম কি হবে স্যার যে বাংলাদেশ ব্যাংক স্যার যখন ধরেন যে ওই বিল্ডিং এর বয়স 100 বছর ক্রস করে যাবে, তো এটাকে কি ভেঙে আবার নতুন করে করবে? ব্যাংক করবে কেন? বিল্ডিং এর মালিক ব্যাংকের হচ্ছে ওই বিল্ডিংটা। ও আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং এর কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ করতে হবে। ঠিক আছে, যখন বিল্ডিং এর সার্ভিস পিরিয়ড শেষ হয়ে আসবে তখন সেটা আমাকে করতে হবে। এটা সব বিল্ডিং এর ক্ষেত্রে প্রযোজ্য। ইভেন এই যে বড় বড় স্যার যে আমরা জাপানে তো অনেক ভূমিকম্প হয়। হ্যাঁ, যেই কারণে জাপানে হচ্ছে গিয়ে আমরা এই কারণে ছোটবেলাতে একটা কথা পড়ছিলাম যে জাপানে ম্যাক্সিমাম বাসাবাড়ি হচ্ছে কাঠের তৈরি করা হয়। শহরের দিকে অবশ্যই এমন না যে হচ্ছে গিয়ে শহরের দিকে বিল্ডিং হয় না, শহরের দিকেও বিল্ডিং হয়, কিন্তু সেগুলোর জন্য তারা হচ্ছে গিয়ে ওইভাবে তৈরি করা হয়েছে, তাদের বিভিন্ন ডিজাইন কোড আছে। আমাদের যেমন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আছে,
জাপানেরও তাদের নিজস্ব কোড আছে, ওই কোড মেনে তারা বিল্ডিং করে এবং ওটারও একটা লাইফ সাইকেল আছে। লাইফ টাইম পরে শেষ হয়ে যাওয়ার পর তখন বিল্ডিং আবার নতুন করে রিনোভেট করতে হয়, রিকনস্ট্রাক্ট করতে হয়, অনেক মেথড আছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং একদিনে এক কোর্সে আপনি শেষ করতে পারবেন না, আরো প্রচুর কিছু পড়ে আছে শেখার জন্য। যাই হোক, আজকের ক্লাস প্রায় শেষ হয়ে গেছে, আজকে আমি আর প্রবলেমটা স্টার্ট করতেছি না। ঠিক আছে, আমাদের আলোচনাটা আজকে এখানেই শেষ হচ্ছে। আমরা প্রবলেমটা নেক্সট ক্লাসে শুরু করব। ওকে, জি স্যার। জি স্যার। ওকে স্যার, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আরেকটা জিনিস একটু বলি, আজকের রেকর্ডিংটা যেহেতু আমার জয়েন করতে দেরি হয়েছে, ফয়সাল মোল্লা আপনার গুগল ড্রাইভে গিয়ে এটা সেভ হয়েছে, সো প্লিজ একটু আমার সাথে শেয়ার করবেন, সো দ্যাট আমি যদি বাকিদের সাথে শেয়ার করতে পারি।